আমরা এই যে ট্যাক্সের ক্লাস আজকে থেকে শুরু হলো, এটা আমরা কোত্থেকে পড়বো? যদি নাম্বার ওয়ান বই বলেন, এটা মানে ইনকাম ট্যাক্সের বাইবেল, সেটা হচ্ছে বাংলায় আয়কর আইন 2023। যে আমরা ইনকাম ট্যাক্সের এই আইনটা কোত্থেকে পড়বো এবং রেফারেন্স বুক কি বা রেফারেন্স গাইড কি ইত্যাদি। নাম্বার ওয়ান হচ্ছে যে আয়কর আইন 2023। নাম্বার টু হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2024। মানে এবারের বাজেটে ইনকাম ট্যাক্সের আইনে কি কি চেঞ্জ আসছে, সেগুলো সব আসে আপনার অর্থ আইনের মাধ্যমে। তো এবছরের যে অর্থ আইন 2024 বা ফাইন্যান্স অ্যাক্ট 2024, ওইটাও আপনার লাগবে, বিশেষ করে রেটের জন্য লাগবে, ইনকাম ট্যাক্সের রেটের জন্য ওটা লাগবে। তিন নাম্বার হলো এসআরও। তো এসআরওর একটা বই বাজারে পাওয়া যায়, এটা আপ টু ডেট এসআরও আপনি পাবেন। তো ওই ওই বইটা যদি কালেকশনে রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো, অনেক সময় রেফারেন্স হিসেবে আমাদের লাগে। আর এটা হলো তিন নাম্বার। আর চার নাম্বার যেটা, সেটা হলো আপনার আইসিএবির যে স্টাডি ম্যানুয়াল, সেই স্টাডি ম্যানুয়ালটা খুব রিচ, তো ওইটা আপনার লাগবেই। এটা হলো চার নাম্বার। আর পাঁচ নাম্বারে হলো সাজেস্টেড অ্যান্সার। আপনার বিগত যে কোশ্চেন গুলো হয়, সে কোশ্চেনের পরপরই আবার ওটার মডেল সলিউশন বের হয়, তো ওইটাও আপনার লাইব্রেরিতে পাবেন বা আপনারা কালেক্ট করতে পারবেন। তো এই পাঁচটা। আর এর বাইরে যদি কোনো বই ফলো করতে চান, তা তো মানে বই বলতে তো আসলে ওইভাবে বই হয় না। বই মানে মূল আইনের বই, কারণ ইনকাম ট্যাক্সের আইন কানুন বলেন, রেট বলেন, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতি বছরে চেঞ্জ হয়। তো বাৎসরিক চেঞ্জের পরে যেটা দাঁড়ালো, ওইটাই আমাদেরকে পড়তে হবে। তো বলেন, এখন যদি আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকে, কিছু থাকে, আমরা শুরু করতে যাচ্ছি। আমার ইচ্ছা হলো যে আমি শুরু করব ইনকাম ট্যাক্সের উপর একটা জেনারেল একটা ধারণা দিয়ে, যেহেতু ইনকাম ট্যাক্সের আজকে প্রথম ক্লাস, তো আজকে ট্যাক্স ম্যানেজমেন্টের উপর একটা ক্লাস দিয়ে আমি শুরু করতে চাই। তারপর ধীরে ধীরে আমরা মানে কঠিনে যাবো, আজকে তো প্রথম ক্লাস সেই হিসাবে। তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন, ক্লাসের সাইজটা অনেক বড়। অলরাইট, তাহলে আমরা শুরু করি। তো যেটা দেখাচ্ছি সেটা হলো যে মানে ট্যাক্সের সম্পর্কে একটা সাধারণ ধারণা, এটা এই ক্লাস, ট্যাক্সের ক্লাস। তো ট্যাক্সের একটা আউটলাইন দিয়েই তো শুরু করতে হয়। তো প্রথমেই আসেন ইন্ট্রোডাকশনে যে কথা বলি, যে ট্যাক্স কি। মানে সেখানে ট্যাক্সের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে, অনেক মনীষীরাও ভালো ভালো সংজ্ঞা দিয়ে গেছে। তো আসল কথা হলো ওইটা, ট্যাক্সেস আর ডিউস দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ অফ দ্য অর্গানাইজড সোসাইটি, এন্ড ইটস এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস, দো পিপল মে হ্যাপি অর আনহ্যাপি। সেটা যাই হোক, এটা নিয়ে অনেক কথা আছে, যে আমি এত টাকা ট্যাক্স দেই, আমি কি পাই, আমি কি বেনিফিট পাই ইত্যাদি, এ ধরনের বাজারে অনেক ধরনের কথা। সেটা যাই হোক, বাট ট্যাক্স, এটা মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে দেশ পরিচালনার জন্য, আয়ের উপরে আয়কর দিতে হবে। আর সিটি কর্পোরেশনের ট্যাক্স ভিন্ন, সেটা দেই দেখে আমরা রাস্তায় বাতি পাই ইত্যাদি ইত্যাদি। আর এগুলো দিয়ে তো আমাদের এই ট্যাক্স দিয়ে সরকারের দুইটা বাজেট ফুলফিল হয়, একটা রেভিনিউ বাজেট, একটা ডেভেলপমেন্ট বাজেট। এটা তো আপনি জানেনই, এবং আরো এও জানেন আপনারা, সেটা হলো আমরা সংসারের যেভাবে বাজেট করি, আয় বুঝে ব্যয় করি, সরকার বাজেট করে ব্যয় বুঝে আয় করে। সরকার যখন বাজেট প্রণয়ন করে, সরকারের ব্যয়ের খাতগুলো সরকার আগে ঠিক করে, যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে হবে কত, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা ইত্যাদি ইত্যাদি, কোন খাতে কত খরচ হবে, এটা ঠিক করার পরে এখন আসে যে ইনকাম ট্যাক্স থেকে কত আসবে, ভ্যাট থেকে কত আসবে, কাস্টমস ডিউটি থেকে কত আসবে ইত্যাদি ইত্যাদি, বা নন ট্যাক্স রেভিনিউ থেকে কি কত আসবে, এইভাবে। এটা তো আপনারা সবাই জানেন। এইখানে বলছে সেকেন্ড প্যারায় যে ইনকাম ট্যাক্স, আমরা সবাই জানি ইটস ট্যাক্স অন ইনকাম, আয়ের উপরে কর। তাহলে ভ্যাট কি? ভ্যাট হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সের বাংলায় বলি, বাংলা যদি বলি আমরা আয়কর, ভ্যাটের খাঁটি বাংলা হচ্ছে ব্যয় কর। যদিও মূল্য সংযোজন কর, কিন্তু খাঁটি বাংলা কিন্তু ব্যয় কর। আমরা আয় করলে যেমন আয়কর দিতে হয়, আবার সেই আয় করা টাকা নিয়ে আগোড়ায় গেলে আবার ব্যয় কর দিতে হয়, বা চাইনিজ খেতে গেলে ব্যয় কর দিতে হয়। বিষয়টা এরকম হয়। তো ভ্যাটটা হচ্ছে কনজিউমার ট্যাক্স, যে কনজিউম করবে তাকে দিতে হয়। আর ইনকাম ট্যাক্সটা দিতে হয় যে আয় করবে তাকে দিতে হয়। ইনকাম ট্যাক্সটা কিন্তু অ্যানুয়াল ট্যাক্স, বার্ষিক কর, কিন্তু ভ্যাট কিন্তু ক্ষণে ক্ষণে, মানে যখনই আপনি ব্যয় করবেন তখনই আপনাকে দিতে হয়। এই জন্য একটা কথা বলে যে ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ, and its moral, ethical and legal basis is stronger than those of indirect tax. ইনকাম ট্যাক্সটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, আর ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। তো ইনডাইরেক্ট ট্যাক্স কখনোই ভালো না সমাজের জন্য। কারণ ভালো না এই কারণে যে ওটা সমভাবে, ধনী গরিব সবার উপরে সমভাবে বর্তায়, আর ইনকাম ট্যাক্স সমভাবে বর্তায় না, ধনীর উপরে বর্তায়। তো সেই দিক থেকে ভালো। তো এনবিআর তো আপনি জানেন যে এটা অ্যাপেক্স বডি, যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপেক্স বডি হচ্ছে এনবিআর। আর লো, আমরা যদি হাইয়েস্ট অথরিটি বলি বা অ্যাপেক্স বডি বলি, যেটাই বলি, এটা হচ্ছে এনবিআর। আর লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর হচ্ছে লোয়েস্ট অথরিটি, আর হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর। মাঝখানে কমিশনার, এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এবং সব শেষে হচ্ছে ইন্সপেক্টর। এবং ইন্সপেক্টরের নিচে যারা চাকরি করে, ক্লার্ক,
বা পেশকার, পিয়ন, এরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা ধর নয়। তো ইনকাম ট্যাক্স অথরিটি এটাও আমাদের একটা সেকশনে আছে, বাংলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। এর আয়কর কর্তৃপক্ষ এর হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর, লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর, আর মাঝখানে যা বললাম তাই। এনবিআর এর পরেই হচ্ছে কমিশনার, কমিশনারের পরে হচ্ছে এডিশনাল কমিশনার, এডিশনাল কমিশনার পরে জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনার পরে ডেপুটি কমিশনার, এরপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানে সহকারী কর কমিশনার। ওইটা বিসিএস যারা করে আসে তারা ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে প্রথম ল্যান্ড করে, এরপর আস্তে আস্তে প্রমোশন পেয়ে উপরে ওঠে। তো এনবিআর এর কিন্তু তিনটা উইং, এটা আপনি জানেন সম্ভবত যে এনবিআর এর তিনটা উইং কি কি। তিনটা উইং এর ভিতরে আপনার তিনটা কি কি, এক নম্বরে হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে কাস্টমস, আর হচ্ছে ভিএটি। এই তিনটা উইং। তো ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে, এটা কি কেউ আপনারা জানেন? ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। কি কি আমি বলি, আপনি লিখে নিতে পারেন। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, এটাই মূল। আর একটা হচ্ছে গিফট ট্যাক্স, বাংলা হচ্ছে দান কর। আর একটা হচ্ছে কি, ট্রাভেল ট্যাক্স। এই তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। এই জন্য আপনার এখানে যারা চাকরি করে তাদেরকে সব প্লুরাল বলে, যেমন কমিশনার অফ ট্যাক্সেস। এই ট্যাক্সেস মানে প্লুরাল, নট সিঙ্গুলার, মানে একজন অনেক কাজ করে, এই জন্য হলো প্লুরাল। তো তারা কি কি কাজ করে, ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা, তার ভিতরে এই ইনকাম ট্যাক্সটাই হচ্ছে 99.99%। আরে দুইটা হলো মানে খুচরা খুচরা, বুঝছেন? এইটা হলো 99.99%। বলেন, এই স্লাইডে কোনো কোশ্চেন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাঙ্কস স্যার, ভালো বুঝাচ্ছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাইলে এটা গেল। এখন আসেন যে এই যে ইনকাম ট্যাক্স সম্পর্কে সাম কোটেবল কোর্স, যে ট্যাক্স সম্পর্কে যে মনীষীরা যে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিচ্ছে সেগুলা শুনলে ভেরি ইন্টারেস্টিং। যেমন আলবার্ট আইনস্টাইন, সে বলছে দ্য হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স। তাহলে বোঝেন আজকে আমরা কিসের ক্লাস করতেছি, যে হার্ডেস্ট থিং নাকি এটা। তারপরে আরো ভালো ভালো কথাবার্তা এখানে আছে, যে ট্যাক্সেস আর হোয়াট উই পে ফর আওয়ার সিভিলাইজ সোসাইটি। তারপরে 3 নম্বরটা আরো ডেঞ্জারাস, ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস। এই পৃথিবীতে নাকি দুইটা জিনিসের মানে একবারে নিশ্চিত, মৃত্যু আর ট্যাক্স দিতেই হবে। তো এরকম আর কি, মানে দেখলে ভালো লাগবে কথাগুলো দেখলে আপনার। শেষে দেখেন বিল গেটস কি বলছে, যে প্লিজ ডোন্ট ট্যাক্স মাই ইনকাম, প্লিজ ট্যাক্স মাই কনজাম্পশন। একটা মানুষ কয় টাকা আর খাইতে পারে, অথচ বিল গেটস এর ইনকাম কি। তো যাই হোক, তো এটা মানে এই লেভেলে দেখানোর বিষয় না, তারপরও আপনাকে দেখালাম। এখন আসেন যে মানে একটা ভালো ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য কি থাকা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে ইকুইটি, যে গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য পিপলস এবিলিটি টু পে। মানুষের, এই জন্য দেখবেন আমাদের দেশে আপনার যে স্ল্যাব ট্যাক্স রেট, যেটা প্রগ্রেসিভ ট্যাক্স রেট, সেটা কিন্তু প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। যাদের ট্যাক্সেবল ইনকাম 3.5 লক্ষ টাকা পর্যন্ত তাদের নো ট্যাক্স, এটার নাম ইকুইটি। এবং আপনি ধাপে ধাপে রেটটা বাড়বে। তো সুতরাং সবাই কিন্তু এক না, সিম্পলিসিটি। ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম। একজন ট্যাক্স পেয়ার, একজন করদাতা, একজন এসএসসি, সে ট্যাক্স সিস্টেমটা এত সিম্পল হওয়া উচিত যেন তিনি সহজেই বুঝতে পারেন। যার কারণে দেখেন দীর্ঘদিন পরে ট্যাক্স আইনটা বাংলায় হলো, তারপরে রিটার্নও চেঞ্জ আসছে, তারপরে এখন অনলাইন রিটার্ন দেওয়া যাচ্ছে। এরকম সিম্পলিসিটি হয়েছে, হয়নি তা না। কনভেনিয়েন্স, ট্যাক্স শুড বি কালেক্টেড ইন কনভিনিয়েন্ট ম্যানার, মানে এটা এমন ভাবে আদায় করা উচিত যেন, মানে কনভিনিয়েন্ট বলতে এখানে যেটা মিন করছে সম্ভবত, যেমন আগে যারা জমিদার ছিল তারা দেখবেন খাজনা আদায় করতো যখন মানুষের, কৃষকের গলায় যখন ধান ওঠে। সেটা হলো একটা ভালো ট্যাক্স সিস্টেমের কি বৈশিষ্ট্য, সেটা নিয়ে কথা বলতেছিলাম। ইকুইটি, সিম্পলিসিটি, কনভিনিয়েন্স, স্টেবিলিটি। যে ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জড ফ্রিকুয়েন্টলি। তো এখন যদি ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্স রেট এগুলো যদি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, মানুষ তার ট্যাক্স প্ল্যানিং করতে পারে না। তারপর প্রোগ্রেসিভিটি, ট্যাক্স সিস্টেম শুড বি প্রোগ্রেসিভ। এখন আমাদের যে ট্যাক্স সিস্টেম, বিশেষ করে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স সিস্টেমটা প্রোগ্রেসিভ, এটা ধাপে ধাপে রেটটা বাড়ে। সার্টেনটি, ট্যাক্স সিস্টেম শুড নট হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট, মানে এমন ভাবে যেন ট্যাক্স আরোপ করা না হয় তার এক বিরূপ প্রভাব পড়ে, মানুষ ট্যাক্স দিতে না চায়, এরকম যেন না। তো যাই হোক, এগুলা মানে মারফতি কথাবার্তা তো। এবং ভালো ট্যাক্স সিস্টেমে যে ক্যানন অফ ট্যাক্সেশন, এটা সম্পর্কে আমরা জানি যে একটা গুড মানে ট্যাক্স সিস্টেমের যে ক্যানন, ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভিনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি, এগুলো দেখে নিন, আমি দিয়ে দেবো, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। ইভেন ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে পার্থক্য, সেটাও আমরা জানি, সেটা এই লেভেলে অত বেশি জানার দরকার নাই, বাট এখানে খুব সুন্দরভাবে পার্থক্য করে দেওয়া আছে। যদি আপনারা আমরা এক নজর দেখতে চাই, আমরা দেখে নিতে পারবো। তারপরে আসেন লিগাসি। এই যে ইনকাম ট্যাক্সের লটা আমরা এখন ফলো করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এইটা আসছে সেই ব্রিটিশ ইন্ডিয়া 1860-তে প্রথম এই উপমহাদেশে ইনকাম ট্যাক্সের আইন হয়। এবং তার আগে হয়তো জমিদারি প্রথা ছিল, ওইভাবে রেভিনিউ উঠতো।
এরপরে ইনকাম ট্যাক্স দিয়েই রেভিনিউটা আদায় হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে এখন তো আমরা নতুন বাংলা আইন পেয়েছি গত বছর, সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এর আগ পর্যন্ত আমরা যেটা পড়তাম সেটা হলো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এটা লিগেসিটা একটু দেখালাম আপনাকে, যে ধারাবাহিকতা, যে কিভাবে এবং বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার, এতে আপনি মানে ডাইরেক্ট ট্যাক্স পাবেন, ইনডাইরেক্ট ট্যাক্স পাবেন, দুইটাই আছে। যেমন ইসের মধ্যে আপনি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনি পাবেন ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, নন জুডিশিয়াল স্ট্যাম্প রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি, ভিএটি, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এসডি ইত্যাদি। এবং হিসাব করে দেখা যায় যে বাংলাদেশের যে টোটাল রেভিনিউ কালেকশন তার অলমোস্ট 90% আদায় করে দেয় একটা এনবিআর, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর এবারের টার্গেট সম্ভবত 4,80,000 কোটি টাকা। এবং এই যে 4,80,000 কোটি টাকার যে বিভাজন, এই বিভাজনটাও মোটামুটি এরকম সবচেয়ে। এবং ইনকাম ট্যাক্স এবং ভিএটি দুইটার হলো ইকুয়াল পোর্শন, 1,77,600, মানে টোটাল রেভিনিউ কালেকশন টার্গেটের 37%, আর বাকি 26% হচ্ছে ডিউটি। এইভাবেই মানে সহজভাবে ভাগ করা এবছরে। এবারে আমরা যদি ইনকাম ট্যাক্সের রেটটা দেখি তাহলে আপনি এইটা দেখতে পাবেন। এবং এবারের বাজেটে একটা যে মজার জিনিস, সেটা হলো যে 24-এর যে বাজেট, এই বাজেটে সরকার 2 বছরের ট্যাক্স রেট ঘোষণা করছে। মানে এই ব্যক্তি কর হার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন। এবং লাল কালি যেটা দেখতে পাচ্ছেন এবছরে, এই যে 4 লাখ 5 লাখ, এর আগে ছিল 3 লাখ 4 লাখ। তো সেখানে একটু চেঞ্জ আসছে 24-25-এ, 23-24 থেকে। আর 25-26 তো আপনার আগামী বছরের কথা, তখনকার রেটটাও অলরেডি ডিক্লার। তো দেখতেই পাচ্ছেন। এবং মহিলা এবং যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য প্রথম স্ল্যাবটা 3.5 লাখ টাকার জায়গায় হবে 4 লাখ। পরের স্ল্যাবগুলো সবার জন্য সমান। তো দেখেন এই স্লাইডে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, যাই হোক, কোশ্চেন না থাকলে তো নাই। এমনি তো আপনার বোঝার কথা যে এই যে স্ল্যাব দিয়ে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে ট্যাক্সটা কেমন দাঁড়াবে। যেমন যেমন আমি যদি বলি যে কারোর ইনকাম যদি হয় 10 লক্ষ টাকা, তার ট্যাক্স হবে কত, সেটা আপনি বের করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কারণ 10 লক্ষ টাকা কত ট্যাক্স আসবে এটা বের করতে গেলে আপনাকে প্রথম 3.5 লক্ষ শূন্য ওই স্ল্যাবে ফেলে 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 করতে হবে। তো এটাই নিয়ম, যেভাবে বলা আছে, যেভাবে এখানে দেখানো আছে, এটাই নিয়ম। এই বছরে দেখেন হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25%, কিন্তু আগামী বছরে কিন্তু হাইয়েস্ট ট্যাক্স রেট হবে 30%। মানে এখন যারা আয় করতেছে, এই আয়ের উপরে আগামী বছরে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এখন যেটা ইনকাম ইয়ার চলতেছে 24-25, এটার করেসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26। তো 25-26-এ কিন্তু ট্যাক্স অনেক বেশি হবে। যারা একটু বেশি আয় করে তাদেরকে অনেক বেশি ট্যাক্স। স্যার নিচে ওই যে থ্রেশহোল্ড গুলো আছে ওইখান থেকে 3 আর 4 নাম্বারটা একটু বুঝে দিবেন, কনফিউশন হচ্ছে তো এটা। না না, এটা হচ্ছে আপনার 4 নাম্বার, যেটা নিচে সবার নিচে, ওখানে বলা আছে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা। একটা হলো ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন এলাকার যারা করদাতা তাদের মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। আর বাংলাদেশের যে বাকি সিটি কর্পোরেশন সেগুলোর মিনিমাম ট্যাক্স, সেই সব জায়গার করদাতাদের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 4,000। আর এর বাইরে বাংলাদেশের বাকি প্রান্তে 3,000। সিটি কর্পোরেশনের বাইরে হলে 3,000। হ্যাঁ, গেল। 3 নম্বরে হচ্ছে যাদের ফ্যামিলিতে আপনার অটিস্টিক বাচ্চা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা যদি থাকে, অটিস্টিক বাচ্চা, সেই বাবা মায়ের কষ্টের তো শেষ নেই। তো সেই বাবা মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে যে ফ্যামিলিতে ধরেন বাবা চাকরি করে আর মা তো ঘর সামলায়, ধরেন বাচ্চা অটিস্টিক, তাহলে সেই বাবা পুরুষ মানুষ যেহেতু, তার তো প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সে আরো 50,000 টাকা বাড়তি পাবে। সে প্রথম 4 লক্ষ টাকা তার কর হবে শূন্য। এই আর হলো যদি ধরেন তার ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা আছে ফ্যামিলিতে, কিন্তু দুইজনই চাকরি করে, বাবা মা অনেক কষ্ট করে, হয়তো বাচ্চারে তার দাদির কাছে রেখে যায় বা কোনো কিছু, তাইলে বলছে যে দুইজনই কি এই বেনিফিট পাবে 50,000 50,000? বলছে যে না, যে কোনো একজন। এখন কে নিবে, বাবা নিবে না মা নিবে এই বেনিফিট, সেটা তাদের ব্যাপার, তারা চয়েস করবে। ঠিক আছে? স্যার বাচ্চা যদি দুইজন থাকে তাহলে কি এটা মানে ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে যেটা হবে সেটা? না না, পার চাইল্ড এটা পাবে। এখানে লেখা আছে না, এই যে লেখাই তো আছে, আপনি তো দেখেন নাই। এই যে বলা আছে যে ডিপেন্ডেন্ট উইল বি 50,000 টাকা মোর ফর ইচ চাইল্ড, প্রতিটা বাচ্চার জন্য 50,000 টাকা এক্সট্রা। স্যার এখানে মিনিমাম ট্যাক্সটা কি হচ্ছে স্যার কারেন্ট লোকেশন মানে কারেন্ট লিভিং লোকেশন অনুযায়ী না টিন লোকেশন অনুযায়ী স্যার হবে? না, লিভিং লোকেশনও না, টিন লোকেশনও না। করদাতার বাংলাদেশের কোন প্রান্ত থেকে তার আয় উদ্ভূত হচ্ছে। ধরেন আমি আপনার উদাহরণ দিই, সেটা হলো মানে ঢাকায় চাকরি করে, কিন্তু টিন যখন খুলছিল তখন তার পোস্টিং ছিল যশোর। তো তার মানে কি যশোর হলে তার কি 3,000 দিতে হবে? নো, তার পোস্টিং যেহেতু ঢাকা, তার ইনকামটা উদ্ভূত হচ্ছে ঢাকা থেকে, সুতরাং 5,000 দিতে হবে। ঢাকায় বসে রিটার্ন ফিল আপ করবে, কিন্তু হয়তো রিটার্নটা দিয়ে আসবে যশোর, মানে পুরোনো জায়গায় যেখানে তার ইনকাম ট্যাক্সের ফাইল। তাতে কি, আবার উল্টাটাও বলতে পারে যে ঢাকা থেকে ফাইল খুলছে কিন্তু পোস্টিং হলো যশোর, তো যশোরে পোস্টিং যেহেতু, সুতরাং 3,000 হবে। মানে ইনকামটা বাংলাদেশের কোন প্রান্ত থেকে উদ্ভূত হচ্ছে,
ওইটা হলো বড় কথা। স্যার আমরা স্যার প্রত্যেক ফাইন্যান্স সেক্টরে দেখি মানে কারেন্ট যে ইয়াটা থাকে অ্যাসেসমেন্ট ইয়ার থাকে সেই স্ল্যাবটা দেওয়া দেওয়া থাকে আর কি। এবারে ফাইন্যান্স সেক্টরে দেখলাম হচ্ছে যে পরবর্তী কর বছরে যে স্ল্যাবটা সেটাও দেওয়া আছে। এটার কোনো স্পেসিফিক কোনো পারপাস আছে স্যার? হ্যাঁ, ট্যাক্স প্ল্যানিং পারপাস, যাতে আপনার আগাম জানতে পারেন যে আগামী বছর আপনাকে কত ট্যাক্স দিতে হবে। এটা ভালো তো। আচ্ছা দেখেন, ওয়েলথ সারচার্জ যেটা, সম্পদ বেশি থাকার কারণে, 4 কোটি টাকার বেশি থাকার কারণে সারচার্জ দিতে হয়। তো সেই সারচার্জ কত টাকা দিতে হয় সেটা এক নজর দেখেন। দরকার হয় এটা টানানো থাকবে যদি মানে কোশ্চেন শেষ না হয়। মানে কারোর যদি 4 কোটি টাকা পর্যন্ত সম্পদ থাকে তাহলে তাকে কোনো সারচার্জ দিতে হয় না। এবং এই সারচার্জ দিতে হয় কিন্তু ট্যাক্সের 4 কোটি টাকা পর্যন্ত তো আপনাকে দিতে হবে না। যদি কারোর সম্পদ 4 কোটি টাকার বেশি থাকে কিন্তু 10 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে তাকে ট্যাক্সের 10% তাকে সারচার্জ দিতে হবে। অথবা যদি কারোর ধরেন সম্পদ 4 কোটি টাকার কম কিন্তু তার একাধিক গাড়ি আছে, তাহলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। অথবা তার যদি 8,000 স্কোয়ার ফিটের উপরে বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে, অথবা 2-3টা ফ্ল্যাট আছে, সবগুলো যোগ করলে যদি 8,000 স্কোয়ার ফিটের বেশি হয় বা 8,000 স্কোয়ার ফিট হয়, তাহলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। আর পরেরগুলো তো দেখতেই পাচ্ছেন, 10 কোটি থেকে 20 কোটি হলো 20%, 20 কোটি থেকে 50 কোটি হলো 30%, আর কারোর যদি অ্যাসেট 50 কোটি টাকার বেশি হয় তাহলে 35%। এবং এই 35% কিন্তু সম্পদের 35% না, ট্যাক্সের 35%। আরো ট্যাক্স যদি হয় 5,000। আমরা আপনাকে একটা কোশ্চেন করি এটা শেষ করি। সেটা হলো, ধরেন একজনের ট্যাক্স আসছে 5,000 কিন্তু তার সম্পদ আছে 5 কোটি, তাকে কত টাকা সারচার্জ দিতে হবে কেউ বলতে পারবেন? ট্যাক্স আসছে 5,000 টাকা কিন্তু তার সম্পদ হলো 5 কোটি, উত্তর হচ্ছে 500। ট্যাক্স যেহেতু 5,000, 5,000 টাকা 10%-এ 500 টাকা দিতে হবে তাকে সারচার্জ, টোটাল দিতে হবে তার 5,500। ঠিক আছে? এটা তো মোটামুটি আপনার সারচার্জটা ক্লিয়ার, তাই না? কোম্পানির ট্যাক্স রেট সাউন্ড অফ করেন। কোম্পানি ট্যাক্স রেট, লিস্টেড কোম্পানি যেগুলো, সেগুলো ট্যাক্স রেট আইদার 20 or 22.5 or 25, ডিপেন্ডিং হলো, দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন দুইটা দেখাবো। আর যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার ট্যাক্স রেট হচ্ছে 25% বা 27.5%। যদি কন্ডিশন মানে তাহলে 25, কন্ডিশন না মানলে 27.5। তেমনি ভাবে ওয়ান ম্যান কোম্পানি ওপিসি, তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 20 or 22.5। ওই যে দুইটা কন্ডিশন, মানে ওটার উপরে ডিপেন্ড করে। কন্ডিশন দুইটা হলো কি কি? একটা হলো যে সমস্ত বিক্রি হতে হবে ব্যাংকিং চ্যানেলে, আর এক্সপেন্ডিচার 36 লক্ষ টাকার উপরে ক্যাশ এক্সপেন্ডিচার করা যাবে না, এই দুইটা শর্ত। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5%। আর বিদেশি ব্যাংক বা নন লিস্টেড ব্যাংক, তাদের হলো 40%। মার্চেন্ট ব্যাংক যেগুলো, যেটা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। মোবাইল ফোন কোম্পানিগুলোর ট্যাক্স রেট হচ্ছে 45। আগে এটা 40 এবং 45 ছিল। এটা এবারের বাজেটে এটা লিস্টেড, নন লিস্টেড অর্থাৎ গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক সবারই এক রেট এখন। মোবাইল ফোন কোম্পানিগুলো 45 এবছর থেকে। আর হলো যারা টোবাকো সামগ্রী মানে বিড়ি, গুল, জর্দা, সিগারেট তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, তাদের ট্যাক্স রেট হচ্ছে 45 প্লাস 2.5% হচ্ছে টোবাকো সারচার্জ অন দ্য সেম ইনকাম। একই আয়ের উপরে ধরেন একটা ব্রিটিশ আমেরিকান টোবাকো 100 কোটি টাকা প্রফিট, 100 কোটি টাকা যদি প্রফিট হয়, তার 45 কোটি টাকা দিতে হবে ট্যাক্স, আর 2.5 কোটি টাকা দিতে হবে টোবাকো সারচার্জ, টোটাল দিতে হবে 47.5 কোটি। বিষয়টা এরকম আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই টাওয়ার কোম্পানিগুলো কি মোবাইল ফোন কোম্পানির আন্ডারে পড়বে নাকি সেপারেট স্ল্যাবে পড়বে? না, সেপারেট। টাওয়ার কোম্পানিগুলো আলাদা প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল, যে সারচার্জ স্যার এডিশনাল যে দিতে হবে, হ্যাঁ এটা কি ইনকাম ট্যাক্স অথরিটির ইনকাম নাকি এটা অন্য কোনো ফান্ড বা কোথাও যাবে? না না না, সরকারের ঘরে ইনকাম ট্যাক্স খাতেই যাবে। স্যার এটা তাহলে 45 আর 2.5 আলাদা কেন করা হলো? এটা তো 47 করলেই ওটা পারতো, হলো যে খারাপ 44.5। জিনিস বানায় না, 47.5 এখানে একবারে দেয়া যেত, 47.5 দেয়া যেত, কিন্তু দেখতে বেশি খারাপ দেখায় যে মানুষ 100 টাকা আয় করলে 47.5 টাকা ট্যাক্স দিতে হবে। তার থেকে যদি এমন বলা হয় না 45 টাকা ট্যাক্স আর 2.5 টাকা হলো খারাপ জিনিস বানায় এই জন্য সারচার্জ, তখন সবাই বাহবা দেয়, ধরো ওরে বেশি করে ধরো। বুঝছেন? তার মানে স্যার এখানে আসলে ক্যালকুলেশনের কোনো ইফেক্ট নাই, জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা নাম স্যার, আলাদা, নাম আলাদা। একটা হলো ট্যাক্স থ্যাংক ইউ স্যার। 45% আর একটা হলো টোবাকো সারচার্জ। স্যার বলা হয়েছে যে একের অধিক গাড়ি থাকলে সারচার্জ দিতে হবে। তো সাপোজ আমার একটা গাড়ি আছে কিন্তু সেটার বাজার মূল্য হচ্ছে 10 কোটি, তাহলে কি আমার সারচার্জ দিতে হবে? একটা গাড়ির দাম 10 কোটি, আপনার ওই 10 কোটি সহ আপনার মোট সম্পদ কত? স্যার তাহলে কি সেটা নেট নেট ওয়েলথের মধ্যে তো পড়ে স্যার, সেই হিসেবে 10% কি ট্যাক্স দেবো? শোনেন, একটা জিনিস শোনেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, এটার উত্তর আপনি দেন নাই। সেটা হলো আপনার তো অনেক কিছু আছে,
আপনার মানে একজন ব্যক্তির, তার একটা গাড়ি আছে, ওইটার দামই হলো 10 কোটি। তার কি এই 10 কোটি টাকাই না আর কিছু নাই? তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো সহায় সম্পদ নাই? যদি নাই বলেন নাই, কি বলেন? স্যার ধরলাম সব মিলিয়ে 15 কোটি টাকা হয় আর কি। হ্যাঁ, এইবার যাতে আসেন 20%। এবার আপনার চোখের সামনে 10 কোটি থেকে 20 কোটির মধ্যে যাদের সম্পদ, তাদের হলো ট্যাক্সের 20% সারচার্জ দিতে হবে। জি স্যার, ওই যে আমাদের যে একটা বললেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কন্ডিশন মানলে 20% আর না মানলে 22.5%। তো 36 লাখ টাকা ক্যাশ ট্রানজেকশন, এটা একটু ক্লিয়ার করবেন আসলে এই শর্তটা হ্যাঁ একটু। হ্যাঁ, যে কন্ডিশন দুইটা একটু দেখেন, সেটা হলো সমস্ত বিক্রয়ের টাকা ব্যাংকিং চ্যানেলে হতে হবে 100%। আর হচ্ছে মানে নগদে খরচ করা যাবে বছরে সর্বোচ্চ 36 লক্ষ টাকা। তাও মানে এক একটা ট্রানজেকশন 5 লাখ টাকার বেশি হতে পারবে না ক্যাশ ট্রানজেকশন। যদি আমার গাড়ি দুইটা থাকে, দুইটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ি যদি 1500 সিসি থাকে, তখন কি আমার 10% আবার হচ্ছে এনভায়রনমেন্ট ওয়েল চার্জ ওইটাও কি হবে? ওটা তো হবেই। মানে আমি হচ্ছে ওই যে প্রথম যে ক্রাইটেরিয়া ওয়েল সারচার্জ ওইটাতে 10% দেবো, আবার হচ্ছে 1500 সিসি এই জন্য কি আবার 2500 টাকা দেবো? 2500 না, 25,000 মনে হয়। সরি, হ্যাঁ 25,000, সরি 25,000। হ্যাঁ, 25,000 আপনাকে পরিবেশ সারচার্জ দিতে হবে, এনভায়রনমেন্ট সারচার্জ বা কার্বন ট্যাক্স, ওইটা এক্সট্রা, ওটা ইনকাম ট্যাক্সের সাথে যাবে না। যদি আমার একাধিক গাড়ি থাকে, দুইটা গাড়ি আমার, এর পানিশমেন্ট কি? এর পানিশমেন্ট হলো দুইটা। এক নাম্বার, সেটা হলো আমাকে 4 কোটি টাকার নিচে যদি আমার সম্পদ থাকে, তা সত্ত্বেও আমাকে 10% ওয়েলথ সারচার্জ দিতে হবে। তো এটা গেল এক নাম্বার। মানে 2 নম্বর কথা হলো বাড়তি হিসাবে আমাকে পরিবেশ সারচার্জ দিতে হবে, যে আমি নাকি পরিবেশ দূষণ করি, মানে এটার আর একটা নাম হলো কার্বন ট্যাক্স। তো যাই হোক, কার্বন নিঃসরণ করি, এই কারণে একাধিক গাড়ি থাকাকে নিরুৎসাহিত করতেছে সরকার, যে আমার যদি একাধিক গাড়ি থাকে তাইলে সিসি অনুযায়ী হয়তো আমাকে আর 25,000 টাকা দিতে হবে পরিবেশ সারচার্জ। তবে পরিবেশ সারচার্জটা আপনার আয়করের সাথে সমন্বয় হবে না, এটা সম্পূর্ণ আপনার বাড়তি একটা খরচ। তো ওই 25,000 টাকা দিলে আপনার ইনকাম ট্যাক্স 25,000 টাকা কমবে, তা কমবে, ওইটা একদম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মানে বাড়তি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, 10% যেটা দিব এটা কিসের উপরে দিব 10%টা? সেটা হলো ওই যে আপনি জিজ্ঞেস করছেন যে এই যে 10% অন হোয়াট, 10% অন ট্যাক্স, এটা ওই যে টানানো ছিল অনেকক্ষণ, ওখানেও ছিল যে 10%, 20%, যাই হোক, সেটা পার্সেন্টেজ যেটা, সেটা অন ট্যাক্স। ঠিক আছে। ফর এন এক্সাম্পল, যদি আমি যে সেলস মানে সেলস রিয়েলাইজেশনের জন্য আমার কোনো ডিস্ট্রিবিউটর যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা, ক্যাশ টাকা জমা দেয়, এটা কি ক্যাশ ট্রানজেকশন হিসেবে ট্রিট হবে নাকি স্যার এটাকে আসলে ব্যাংকিং ট্রানজেকশন হিসেবে ট্রিট হবে? কারণ ব্যাংক টু ব্যাংক হচ্ছে না, শুধু ক্যাশ একজনে জমা দিচ্ছে আমার ব্যাংকে। না, এটা ক্যাশ, এটার সাথে ব্যাংকের সম্পর্ক নেই। ক্যাশ টাকা ব্যাংকে জমা হয়েছে, তো ওটা তো আপনার মানে ক্যাশই দেখাচ্ছে, ওটা ব্যাংকিং ট্রানজেকশন হয়নি। তাহলে আমাদের একটা প্রেজেন্টেশন শেষ, আমরা আর একটা প্রেজেন্টেশনে যাচ্ছি, সেটা হলো ট্যাক্স প্ল্যানিং। এটা একটু আমরা আসেন ভালো করে দেখি। স্যার, একটা কোম্পানিতে আপনার হচ্ছে এমপ্লয়ির নামে চেক দেয়, সেটা ক্যাশ চেক আর কি। এমপ্লয়ির নামে চেক দিয়ে সেই ক্যাশ মানে ব্যাংক থেকে উঠায় ক্যাশ ট্রানজাকশন করে কোম্পানিতে। এই ক্ষেত্রে কি স্যার 6 লাখ লাখের এর মধ্যে এটা পড়বে কিনা? এটা আমি যতটা জানি, অনেকগুলো দুষ্ট প্রাইভেট কোম্পানি, তারা মানে এমপ্লয়িকে ক্যাশ চেক দেয় স্যালারি। জি স্যার, জি স্যার। একটা পার্ট দেয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে যায়, আর একটা পার্ট হলো ক্যাশে। যেটা ক্যাশে দেয় সেটা দুজনের কেউই দেখায় না, মানে এমপ্লয়ি এমপ্লয়ার কেউই দেখায় না, দুজনে মিলেমিশে চুরি করে। এখন এই যারা মিলেমিশে চুরি করে, এদেরকে ধরাটা খুব মুশকিল। মানে কোম্পানিও খরচ হিসাবে দেখায় না ওই ক্যাশ স্যালারিটা, আর যিনি ক্যাশ স্যালারি পেলেন তিনি তো মহা খুশি, ওটা যেহেতু তার ব্যাংকে ঢোকেনি, সেটার উপরে ট্যাক্সই দেয়। এটা বাস্তবতা। এটা আমি যতদিন চাকরি করছি, 30 বছর চাকরি করছি, ততদিন জানতাম না। এখন টেবিলের এই পাশে আসছি, এখন দেখি এগুলো, বুঝতে পারছেন? যখন ক্যাশে স্যালারি দিল তখন তো এটার অ্যাডমিসিবল এক্সপেন্স না, আরে ক্যাশ স্যালারি দিয়ে তো সেটা স্যালারি খাতে খরচ দেখায় না, ওইটা তো অন্য সেটাই খাতে বলতেছি। প্রবাহিত করে, অন্য খাতে প্রবাহিত করে। সুতরাং হয় কি, মিয়া বিবি মানে রাজি, কেয়া করে কা কাজী, দুইজনে মিলেমিশে চুরি করতেছে। সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক্ষেত্রে কিছুই করতে পারে না। মানে যে দিচ্ছে সে বলছে যে আমি দেই নাই, যে নিচ্ছে সে বলে না আমি কিছু পাইনি, কারণ এটা তো ব্যাংকেই ঢোকে নাই। আবার স্যালারি সার্টিফিকেট যেটা দিচ্ছে, সেটা হলো তার ব্যাংকে যেটা যাচ্ছে ওইটা দিয়েই স্যালারি সার্টিফিকেট হচ্ছে, তো ধরবে কিভাবে বলে? স্যার, কোশ্চেনটা ছিল স্যার এরকম, কোম্পানি এমপ্লয়ির নামে চেকটা দিচ্ছে, সেই এমপ্লয়ি ক্যাশটা উঠায় নিয়ে এসে কোম্পানির নামে খরচ করতেছে স্যার। সেই ক্ষেত্রে স্যার 36 লাখ টাকার কোনো বেরিয়ার আসবে কিনা স্যার? ব্যাপারটা হচ্ছে এটা। ও, মানে এমপ্লয়িকে চেক দিতেছে, আমি তো বুঝি না, আমি তো মনে করছি তার স্যালারি চেক দিতেছে। না স্যার, স্যালারি আপনি চেক তো না। বোধহয় বলেন নাই, আপনি তো বলেন নাই যে employee একটা চেক দিচ্ছে যে চিটাগাং যাও, আমার কোম্পানি কাজে এটা মানে জি কোম্পানি স্যার, কাজে পাঠাচ্ছে। হ্যাঁ, জি স্যার।
ওটা তো হ্যাঁ, ক্যাশ এক্সপেন্ডিচার, মানে ক্যাশ ক্যাশ চেক ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ক্যাশ। ইয়েস, জি স্যার, এটাই স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ক্যাশ যে কোনো সময় আপনার ক্যাশ চেক আর ক্যাশ এটা এক কথা। জি স্যার, জি স্যার। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখন আরেকটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, আমাদের আগাতেও হবে অনেক, কারণ যদি আমরা শেষের দিকের ক্লাসগুলোই হবে বেশি মজার, যখন আমরা পাস্ট কোশ্চেন সলিউশন করব পরীক্ষা পাসের জন্য, আর এখন যেগুলো হচ্ছে এগুলো জানার জন্য। আচ্ছা, ট্যাক্স প্ল্যানিং এটা আমাদের সিলেবাসেরও একটা বড় অংশ। তো আমরা এই ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে আমরা অনেক কিছু দেখব, এই জিনিসগুলো কিন্তু এর কন্টেন্টস, সুতরাং এগুলো থাকবে। ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে জেনারেলি মানে ট্যাক্স পেয়ার যেটা প্ল্যান করে সেটা হলো তার যাতে মানে লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স হয়, যাতে তার ট্যাক্স সবচেয়ে কম আসে। অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান্স ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স বাই টেকিং কমপ্লিট বেনিফিট অফ ডিডাকশন, এক্সেমশন, অ্যালাউন্স, রিবেট এক্সেট্রা। যেমন আমি ম্যাক্সিমাম রিবেট যেন নিতে পারি যাতে আমার ট্যাক্স কম আসবে, ইত্যাদি ইত্যাদি। ট্যাক্স প্ল্যানিং প্রোভাইডস স্ট্র্যাটেজিস দ্যাট আর সিগনিফিকেন্ট ইন মিনিমাইজিং ট্যাক্সেস। সবকিছুই মানে প্ল্যানিং বলি, যা কিছুই বলি, আলটিমেট উদ্দেশ্য হলো মিনিমাইজিং ট্যাক্স। এ কোম্পানি নিডস টু বি অ্যাওয়ার অফ এনিথিং দ্যাট মাইট ইম্প্যাক্ট ট্যাক্স টু বি পেইড, অ্যান্ড বিজনেস ট্যাক্স প্ল্যানিং ইনক্লুডস টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য অপরচুনিটিস অফ ট্যাক্স রিলিফ when possible, ট্যাক্স এক্সেমশন লাইক চ্যারিটেবল কন্ট্রিবিউশন ইত্যাদি। তাহলে আসেন ট্যাক্স কি। ট্যাক্সের একটা ডেফিনেশন কিন্তু আমাদের আইনে আছে 2-21 ধারায়। সেখানে বলছে ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স অ্যান্ড অলসো ইনক্লুড পেনাল্টি, ডিলে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ফিস, ইনকাম সারচার্জ, ওয়েল সারচার্জ। ইনকাম সারচার্জ মানে হলো ওই যে টোবাকো সারচার্জ, ওয়েল সারচার্জ, ফাইন এক্সেট্রা। এইখানে একটা জিনিস দেখেন, সারচার্জ কত প্রকার ও কি কি। সারচার্জ 3 প্রকার। ওয়েল সারচার্জ, তারপরে এটা ইনকাম অবলিক দিতে হবে এখানে। ইনকাম সারচার্জ মানে ইনকামের উপরে, তো টোবাকো ইনকামের উপরে 3 ধরনের সারচার্জ: ওয়েল সারচার্জ, টোবাকো সারচার্জ, আর হলো এনভায়রনমেন্ট সারচার্জ। পরিবেশ সারচার্জ, টোবাকো সারচার্জ, তামাক জাতীয় সারচার্জ, আর হচ্ছে সম্পদ সারচার্জ। এই 2টা ট্যাক্সের অংশ, বাট এনভায়রনমেন্ট সারচার্জ যেটা সেটা ট্যাক্সের অংশ নয়, ওটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই গেল মানে হোয়াট ইজ ট্যাক্স। অ্যাকচুয়ালি ট্যাক্সের যে ডেফিনেশন অনুযায়ী ট্যাক্সের এখানে মেইনলি ইনকাম ট্যাক্স, কিন্তু এর সঙ্গে যে পেরিফেরি যেগুলো আছে সেগুলোও কিন্তু ইনক্লুড করবে। এখন কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস, ট্যাক্স কিভাবে বাঁচানো যায়, এত টাকা ট্যাক্স দেয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সেটা 3 ভাবে হতে পারে: ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে আইনের মধ্যে থেকে মানে কর এড়াইয়ে যাওয়া, আর ট্যাক্স ইভেশন হলো কর ফাঁকি। 3 নম্বর যেটা সে ডান পাশে, ওটা হলো কর ফাঁকি। তা এখন আসেন কর ফাঁকি। কর ফাঁকি কি, ট্যাক্স ইভেশন কি? ট্যাক্স ইভেডিং, ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংফুলি ব্রেকিং দ্য ল। সে জেনে শুনে বিষ করেছি পান, মানে জেনে শুনে সে আইন ভঙ্গ করতেছে। মানে দিস হ্যাজ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স such as stigma and guilt, and involves confronting different costs since there is a risk of being caught and fined and sent to prison. সুতরাং ভয়ও থাকে, ধরা পড়লে জরিমানা হতে পারে, জেলে যেতে হতে পারে ইত্যাদি। and that's why evasion is illegal. evasion যেটা ফাঁকি সেটা সম্পূর্ণ অনৈতিক, অ্যান্ড ইট ক্যান ইনভলভ অ্যাক্ট অফ কমিশন আর অমিশন। এবং অনেক সময় দেখা যায় ইনকাম কমায় দেখাইলাম বা কোনো ইনকাম আদৌ দেখাইলাম না, এই সমস্ত বিভিন্ন ভাবে কিন্তু মানুষ কর ফাঁকি দিয়ে থাকে। ট্যাক্স চিটিং describes deliberate act of non-compliance and does not entail to difficulty of legal proof of tax evasion. And non-compliance is a more neutral term than evasion, since it does not assume that an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the authorities, the tax authorities, and it recognizes that inaccuracy may result মানে overpayment or underpayment of tax. ইনএকুরেসি হতেই পারে, সুতরাং ওটাও এক ধরনের চালাকি। ট্যাক্স ইভেশন মিনস ইলিগালি হাইডিং ইনকাম, অবৈধভাবে ইনকাম হাইড করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার ইনকাম, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্স অফ ইনকাম, অর ম্যানিপুলেটিং অ্যাকাউন্টস সো অ্যাজ টু ইনফ্লেট দ্য এক্সপেন্ডিচার and other outgoings with a view to illegally reduce the tax burden. বুঝতেই পারতেছেন, hence tax evasion is illegal and unethical. এবং এই ডান পাশে হলুদ একটা দেখেন যে কমন মেথড অফ ট্যাক্স ইভেশন, যে ক্যাশ সেল, নগদ বিক্রি করলে ওইটার কোনো ট্রেস থাকে না, ফলস এক্সপেন্স দেখানো, কনসিলমেন্ট অফ এডিশনাল সোর্স অফ ইনকাম, ফোরজারি, ডকুমেন্ট ফোরজারি করে হতে পারে, মেইনটেনেন্স অফ ডুপ্লিকেট রেকর্ড। আগে এগুলো হতো, মানে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা দেখতাম তো একটা অডিট রিপোর্ট তৈরি করতো, আবার ইনকাম ট্যাক্সে সাবমিট করার জন্য একটা অডিট রিপোর্ট আর একটা ম্যানেজমেন্ট রিপোর্ট, 3টা রিপোর্ট হতো আগে। সেটা হলো ম্যানেজমেন্ট দেখতে চায় যে তার অ্যাকচুয়াল পজিশন কি, কোম্পানির অবস্থা কি, আর একটা ব্যাংকে সাবমিট করে যেটা থেকে ব্যাংক থেকে ভালো লোন নিতে পারে, সেখানে মানে খুব খুলে পাপাইয়া দেখানো হয়। আর ইনকাম ট্যাক্সে যেটা সাবমিট করে ওখানে তো কিছু নাই, লোকসান আর লোকসান। এই ছিল বাংলাদেশের অবস্থা। এখন অন্তত ডিভিসি হওয়ার পরে ডিভিএস, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যাই হোক, বা কোড। তো tax evasion may involve untrue statement, knowingly submitting misleading document, suppression of fact, not maintaining proper accounts of income earned, omission of material fact,
অন অ্যাসেসমেন্ট এক্সেট্রা, এগুলো তো সব আমরা জানি। এখন আসেন তাহলে ট্যাক্স অ্যাভয়েডেন্স কি। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইনভলভস এভরি অ্যাটেম্প্ট বাই লিগাল মিনস। পার্থক্যটা দেখেন, ট্যাক্স ইভাশন যেটা এতক্ষণ দেখালাম সেটা কিন্তু মানে ইললিগাল, আর এখন বলছি এটা লিগাল, টু প্রিভেন্ট অর রিডিউস ট্যাক্স লায়াবিলিটি হুইচ শুড আদারওয়াইজ বি ইনকার্ড বাই টেকিং অ্যাডভান্টেজ অফ সাম প্রভিশন অফ অর ল্যাক অফ প্রভিশন। ইনকাম ট্যাক্সের আইনে পরিষ্কারভাবে বলা নাই, অথবা যেভাবে বলা আছে তাতে আমি বেনিফিটটা নিতে পারি, আমি নেব না কেন? আইনের ফাঁক ফোকরের মাধ্যমে আমি যদি কিছু সুবিধা নিতে পারি, সেটা হলো আইন ভঙ্গ করে নয়, বাট আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আমি যদি কিছু করতে পারি তো অসুবিধা কি আছে? তো ইট প্রিসাপোজেস দ্য এক্সিস্টেন্স অফ অল্টারনেটিভ, ওয়ান অফ হুইচ উড রেজাল্ট ইন লেস ট্যাক্স দ্যান দি আদার। ট্যাক্স অ্যাভয়েডেন্স is arranging one's affairs as to keep taxes as low as possible. ট্যাক্স যথাসাধ্য কম রাখা। এভরিবডি ডাজ, প্রত্যেকেই করে, রিচ অর পুয়ার সবাই করে, ধনী গরিব সবাই করে, কিন্তু বিকজ কেউ মানে ট্যাক্স বেশি দিতে চায়, এটা বাস্তবতা। আমি বেশি ট্যাক্স কেন দেবো? যদি আইনের মধ্যে থেকে আমি কোনো বেনিফিট পাই, সুবিধা পাই, তাহলে আমি কেন বেশি? যেমন বলতে পারেন যে তাহলে কিভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্সটা করা যায়। যেমন আমি যদি কিছু শর্ট টার্ম প্ল্যানিং করি, যে আমি কিছু সঞ্চয়পত্র কিনবো, কিছু শেয়ারে বিনিয়োগ করব, ডিপিএস করব, এগুলো করলে আমি একটা ইনকাম ট্যাক্সটা আমি কমাই আনতে পারি, আমি রিবেটের ইনকাম ট্যাক্সটা কমাই আনতে পারি, তাহলে আমি কেন নেবো না? এই হলো বিষয় যে মানে শর্ট টার্ম প্ল্যানিং এর মাধ্যমে আমি ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে পারি উইদিন দ্য ল। এখন ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ রিডিউসিং অর নেগেটিং ট্যাক্স লাইবিলিটি ইন লিগালি পারমিজেবল ওয়ে অ্যান্ড হ্যাজ লিগাল স্যাংশন। এটা আইনগত কোনো বাধা নেই, আমি আইনের মধ্যে থেকে কম ট্যাক্স দেবো, এটা তো খুবই স্বাভাবিক। আমি বেশি ট্যাক্স কেন? ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল and certainly not bad morality for anybody so as to arrange his affairs in such a way that the brunt of taxation is minimum, and this can be done within the legal framework by taking the loophole of the law. মানে আইনের একটা হয়তো লুফল আছে যেটার সুযোগে আমি এখন এটাকে মানে নিয়ে নিচ্ছি। and thus tax avoidance means of traveling within the framework of the law, আইনের মধ্যেই আমি ভ্রমণ করতেছি, and acting as per the language of the law only in the form but murdering the spirit of the law। অনেক সময় আসলে মানে আইনের স্পিরিট তা না, কিন্তু এখন সুবিধা ওইভাবে নিয়ে গেছে এই, and thus acting against the intention of the law and defeating the purpose of a particular legal enact। এরকম অনেক কিছু হয়। যেমন আপনাকে একটা গল্প বলি, যেমন ধরেন গতবার পর্যন্ত আইন ছিল যে ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত স্বর্ণালংকার, এগুলা যদি আপনার ফাইলে থাকে, এগুলা বিক্রি করে আপনি যে টাকাই পান সেটা কর্মুক্ত। তো মানুষ কি করতো, ধরেন আমার ব্যক্তিগত গাড়িটা 16 লাখ টাকায় কেনে, এখন আমি বিক্রি করছি ধরেন এটা 20 লাখ টাকায়, কিন্তু ভাবলাম কি কাগজে পত্রে এটা 30 লাখ করে দিই, 35 লাখ করে দিই, আমি যত বেশি দেখাইতে পারি এই বাকি টাকাটার উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে। এটা তো আমি এই যে ট্যাক্স অ্যাভয়েড করে গেলাম লিগালি, কিন্তু আমাকে ধরতে পারবে না, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসলে তো বুঝেনি যে মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল, মানে আইনের স্পিরিট তো তা না। তো এরকম অনেক ঘটনা আসলে হয় যে দেখে ঠিক আছে, যারা ভালো লয়ার তারা হয়তো এমন ভাবে সাজায় দিল যে আপনার ট্যাক্স কমে গেল, বাট মানে মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল। যাই হোক, এখন আসেন যে বাংলাদেশে তাহলে কি এই ট্যাক্স ইভাশন, কর ফাঁকি রোধ করার জন্য কি কোনো আইন নাই? মানুষ কি এইভাবে কর ফাঁকি দিয়ে যাবে? না, আইন আছে। সেই আইনগুলো এখানে লিস্ট করে এখানে দেওয়া আছে যে কোথায় কোথায় কিভাবে মানে এগুলোকে ঠেকানো যায়। তারপরে রিওয়ার্ডেরও বিষয় আছে। এখানে দেখেন ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশনের মধ্যে পার্থক্য কি। এতক্ষণ ধরে যা বললাম এটা তো আপনি কিছুটা বুঝতে পারছেন যে একটা লিগাল একটা ইলিগাল, হ্যাঁ, আর হলো মানে ট্যাক্স ইভেশনটা কোনো কিছু অমিট করে গেলে হয়, যে আমি একটা আয় দেখাইলে আমি না, হ্যাঁ, আর ওটাতে হলো যে হয়তো আয়টাকে আমি এমন ভাবে শো করলাম যাতে মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে বা কোনো কিছু এইভাবে। তো সুতরাং এটা মানে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স এখানে দেখানো আছে। এখন আসেন তাহলে ট্যাক্স প্ল্যানিং কি। ট্যাক্স প্ল্যানিং এটা আরো একটু মানে ইসের দিকে, মানে কি বলে, উচ্চ মার্গের বিষয়ে। ট্যাক্স প্ল্যানিং মিনস ডিলিং উইথ দ্য ট্যাক্স ম্যাটার of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. For the purpose, each taxpayer has to ensure that proper documents are kept, ইত্যাদি ইত্যাদি। মানে এটা একটু মানে উচ্চ মার্গের বিষয় ট্যাক্স প্ল্যানিং। মানে এটা এমন ভাবে আমার প্ল্যানিংটা, এবং প্ল্যানিং দুই প্রকার, লং টার্ম, শর্ট টার্ম। এমন ভাবে আমার প্ল্যানটা করতে হয় যেন আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা বেশি, আমার শুধু ট্যাক্স কম দেওয়াই বিষয় না। ট্যাক্স কম দিতে তো কম দেওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রামের দরকার হয় না, তো সেটা যেন হয়। এবং মানে এখানে আমরা দেখবো সেটা কিভাবে সম্ভব। তো এতে করে হয় কি, ট্যাক্স প্ল্যানিং যদি করতে হয় তাহলে কিন্তু আমাকে প্রপার রেকর্ড রাখতে হবে, ট্যাক্স টিডিএস করতে হবে, এআইটি টাইমলি পেমেন্ট করতে হবে, তারপরে টিডিএস রিটার্নটা টাইমলি প্রতি মাসে ফাইল করতে হবে, ইনকাম ট্যাক্সের নোটিশ কমপ্লাই করতে হবে, এবং লিগ্যাল রেমেডিগুলো আমাকে মাথায় রাখতে হবে। যদি সবগুলো কমপ্লায়েন্স আমি করতে না পারি তাহলে আমার লিগ্যাল রেমেডি কি হবে, আপিল ট্রাইব্যুনাল, সেগুলো আমাকে মাথায় রাখতে। ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দ্য এক্সেমশন, ডিডাকশন, রিবেট, রিলিফ, etc. and other tax concession allowed by the taxation statute, leading to the reduction of the tax liability. And effective tax planning and tax minimization are different things.
দুইটা এক জিনিস না। মানে আমার ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং আর ট্যাক্স কমানো, ট্যাক্স মিনিমাইজেশন দুইটা ভিন্ন জিনিস। দ্য রিজন ইজ দ্যাট ট্যাক্স মিনিমাইজিং স্ট্র্যাটেজিস মে ইন্ট্রোডিউস সিগনিফিকেন্ট কস্ট along with the non-tax dimension. Therefore, the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid taxes is to avoid investing in profitable venture, and thus effective tax planning means not to minimize tax but to maximize after-tax rate of return on asset. এখন তিনটার মধ্যে যদি তুলনা করি, আপনি একটু ভালো করে দেখেন, ট্যাক্স ইভাশন এটা নাইদার লিগাল নর ইথিক্যাল নর ডিজায়ারেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্সের কথা বলছে ইট ইজ লিগাল, বাট ইথিক্যাল কিনা ডিজায়ারেবল কিনা একটু কোশ্চেনেবল আর কি, মনে দ্বিধা লাগে আর কি। বাট ট্যাক্স প্ল্যানিং সব দিক থেকে এটা লিগাল, ইথিক্যাল, ডিজায়ারেবল অ্যাবসলিউটলি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যেমন হচ্ছে ডেপ্রিসিয়েশন এর ক্ষেত্রে, যেমন ফর এন এক্সাম্পল মেশিনারিজ এর ট্যাক্স ডেপ্রিসিয়েশন, রাইট স্যার? আবার আমি অ্যাক্সেলারেটেড একটা বা ইনিশিয়াল একটা ডেপ্রিসিয়েশন নিতে পারি। তো আমি যদি মানে ধরেন আমার যদি একটা ট্যাক্সের বেনিফিট আছে, ফার্স্টে আমার ব্যবসা স্টার্ট করেছি, প্রথম 2-3 বছর আমার ট্যাক্সের কিছু এক্সাম্পশন আছে বা বেনিফিট আছে। আমি যদি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা না নিই, তাহলে কি স্যার আসলে মানে অথরিটি ইচ্ছে করে কি ইম্পোজ করতে পারে, মানে আমাকে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারে? কারণ হচ্ছে আমি এটা বলছি স্যার, আমি বলি আপনাকে, এটা হয় কি, মানে ফার্স্ট ইয়ারে একটা মেশিনের উপরে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এবং নর্মাল ডেপ্রিসিয়েশন আপনি দুইটাই পাবেন এবং অনলি ফার্স্ট ইয়ারেই পাবেন। কিন্তু ফার্স্ট ইয়ারে এই হিউজ ডেপ্রিসিয়েশন চার্জের কারণে আপনার হয়তো লোকসান আসতে পারে বা প্রফিট কমে যেতে পারে, ঠিকই আছে। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা ডিপার্টমেন্টে দেখি, এটা না চাইলে কেউ দেয় না। আপনি নিজে থেকে যদি না চান, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইটা মানে আগ বাড়াইয়া আপনাকে দুইটাই দিবে। দিলে পরে যে সমস্যাটা সৃষ্টি হয়, আপনার শোন ইনকাম থেকে অ্যাসেসড ইনকাম কমে যায়। তো এটা কোনো ডিসিটি এইটা নিতে চায় না, এই পেইনটা নিতে চায় না, কারণ তাকে আবার জবাবদিহি করতে হয়। করদাতা ইনকাম দেখাইছে 10 টাকা, তুমি ইনকাম করছো 60 টাকা, কেন? নর্মালি তো ডিসিটির কামই হলো আপনি দেখাবেন 10 টাকা, এটা টাইনা হেসে করবে 17 টাকা। এটা হলো ইনকাম ট্যাক্সের ওই যে ট্যাক্স প্ল্যানিং এর ফর্মুলা। এটা বলা হয় যে এগ্রিগেট ইনকাম থেকে এক্সক্লুশন যতখানি ম্যাক্সিমাইজ করা যায়, তাতে করে জিপি আসবে। এরপরে অ্যালাউবল ডিডাকশন গুলোকে ম্যাক্সিমাইজ করা, বললেই ম্যাক্সিমাইজ করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। এরপরে ট্যাক্সেবল ইনকাম আসবে, এটাকে ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করা। বলতে পারে যে ট্যাক্স রেটকে মিনিমাইজ করা তো ট্যাক্স রেট তো রেট, এটাকে আমরা মিনিমাইজ করে কেমন? তবে হ্যাঁ, কতগুলো বিষয় আছে, যেমন আমাদের এসআরওতে আছে আপনি ইন্ডাস্ট্রিটা কোন জায়গায়, বাংলাদেশের কোন প্রান্তে ইন্ডাস্ট্রিটা সেট করবেন। এটা ঢাকা, গাজীপুর, ভালুকা এইসব জায়গায়, নারায়ণগঞ্জে হলে হবে না। এসব জায়গায় ইন্ডাস্ট্রি ভরে গেছে। বলছে এর বাইরে যদি আপনি করেন, তাহলে আপনার নর্মাল যা ট্যাক্স রেট তার থেকে 20% আপনি রিবেট পাবেন। এইরকম আমি এলাকা আমি এমন ভাবে সিলেক্ট করতে পারি যেখানে ট্যাক্স রেটটা মিনিমাম। আমার কোম্পানি হলেও সেখানে আমি এই বেনিফিট পাবো। অথবা ধরেন আমি যদি ইপিজেডে করি, অথবা আমি যদি ইকোনমিক জোনে করি, অর্থনৈতিক অঞ্চলে করি, সেখানে আমি 10 বছরের একটা হলিডে পাচ্ছি, 10 বছরের একটা এক্সেমশন পাচ্ছি। সুতরাং এইটা হচ্ছে আপনার ট্যাক্স প্ল্যানিং। এই ট্যাক্স প্ল্যানিং কিন্তু অনেক বড় জিনিস, অনেক উচ্চ মার্গের জিনিস। এই কথাটাই এখন বলতেছি যে আপনি যদি ইকোনমিক জোনে করি, তাহলে আমার 10 বছর কোনো ট্যাক্স নেই। 10 বছরের ভিতরে প্রথম 3 বছর একেবারে 100% হলিডে, তারপরে আস্তে 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 একটু মানে এটা বাড়ে। ট্যাক্স প্ল্যানিং এর কিছু অবজেক্টিভ থাকে, যেমন রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি, মিনিমাইজেশন অফ লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে মূলত লং টার্ম এবং শর্ট টার্ম। শর্ট টার্মের মধ্যে পরে শর্ট টার্ম প্ল্যানিং এর মধ্যে পরে প্ল্যানিং থ্রু থট অফ অ্যান্ড এক্সিকিউটেড অ্যাট দ্য এন্ড অফ দি ইনকাম ইয়ার। মানে যেমন আপনাকে একটা উদাহরণ দিছি, আমি যদি বছর শেষে আমি যদি কোথাও বিনিয়োগ করি, তাহলে আমি পট করে আমি একটা বিনিয়োগ রেয়াত পেতে পারি। তো বিনিয়োগ রেয়াত যদি আমি পাই, তাহলে আমার ট্যাক্সটা কমে যায়। এটা খুব শর্ট টার্ম প্ল্যানিং মানে পরে, এবং এই শর্ট টার্ম প্ল্যানিং এর সঙ্গে ট্যাক্স অ্যাভয়েডেন্সটাও খুব কাছাকাছি যায়। এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স আর হচ্ছে শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং, এই দুটো অলমোস্ট সেম। আর ধরেন লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং অনেক মানে সুদূর প্রসারী যে প্ল্যানিং গুলো, এগুলো অনেক আগে করতে হয়। কারণ আপনি কোথায়, একটু আগে বললাম, সেটা হলো আপনার কোথায় আপনি মানে ইন্ডাস্ট্রি সেট করবেন, সেটা অনেক আগের প্ল্যান। এটা তো আপনার হুট করে হয় না। সুতরাং ওগুলো ভেবে চিনতে মানে এগুলো করতে হয় যে কোথায় সেট করলে আমি লং টার্মে একটা আমি বেনিফিট পাবো। এই জন্য এটাকে দুই ভাগে মানে ভাগ করা হয়। আরো আছে পারমিজিভ ট্যাক্স প্ল্যানিং, পারপাস, এগুলো। ট্যাক্স ম্যানেজমেন্ট, যে ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি? ট্যাক্স ম্যানেজমেন্ট কি? ট্যাক্স প্ল্যানিং যেটা করা হয় সেটা ম্যানেজমেন্টের মাধ্যমেই করা হয়।
অর্থাৎ কিরকম, ধরেন আমি যে সব এরিয়াতে ট্যাক্স কাটার কথা সেগুলো কাটবো, আমার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার কথা সেটা করব, আমার যত কমপ্লায়েন্স আছে, আমার টিডিএস কমপ্লায়েন্স, টিডিএস রিটার্ন সাবমিশন কমপ্লায়েন্স, নোটিশের কমপ্লায়েন্স, এইভাবে সমস্ত কমপ্লায়েন্স গুলো যদি করি তাইলে আমার প্ল্যানিং এ সুবিধা হবে। আমি যদি কমপ্লায়েন্স না করি, ম্যানেজমেন্ট ট্যাক্স ম্যানেজমেন্ট গুলো আমার ঠিক মতো না থাকে, তাহলে আমার কোনো প্ল্যানিং এর কোনো কাজ হবে। এই জিনিসটাই এখানে মানে বোঝাতে চাচ্ছে। আর এডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিক এখানেও কিছু কিছু বলছে, যাই হোক ওইগুলো কিছু মারফতি কথাবার্তা এখানে আছে, সবগুলোই যে আমাদের খুব দরকার তা। ট্যাক্স প্ল্যানিং প্রিন্সিপাল, রেলিভেন্ট ট্যাক্স রেট, টাইম, এন্টিটি, অ্যাকাউন্টিং মেথড, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্যাক্স প্ল্যানিং, চয়েস অফ এন্টিটি, পিরিয়ড অফ ট্রানজেকশন, ট্যাক্স জুরিসডিকশন, ক্যারেক্টার অফ ইনকাম ইত্যাদি। এগুলোর উপরে কিন্তু অনেক ট্যাক্স প্ল্যানিং নির্ভর করে। যে আমার যেমন চয়েস অফ এন্টিটি, আমি কি এটা সোল প্রোপ্রাইটারশিপ করব, নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি করব, নাকি আমি পার্টনারশিপ ফার্ম করব, তো ডিপেন্ড করে। মানে মানে এই যে চয়েস, এর উপরেও প্ল্যানিং গুলো সাংঘাতিক ভাবে ডিপেন্ড করে। পিরিয়ড অফ ট্রানজেকশন এখন আর আগের মতো নাই, মানে এখন আমাকে পিরিয়ড মানেই হলো জুলাই টু জুন, এই পিরিয়ড আমাকে ফলো করতে হয়। সুতরাং এখন আর আগে আমি যেমন খুশি তেমন আমার অ্যাকাউন্টিং ইয়ারটা ঠিক করব সেটা নাই। ট্যাক্স জুরিসডিকশন যেটা, সেটাও এক ধরনের হয়, যে বিদেশি কোম্পানির ক্ষেত্রে একরকম, এখানে একরকম, লো ট্যাক্স জোন, হাই ট্যাক্স জোন, এগুলো কিন্তু আছে। যেমন ইপিজেড বলেন, তারপরে ইকোনমিক জোন বলেন, অথবা এই আমি যে এলাকাগুলো বললাম ওই এলাকাগুলোর বাইরে হলে আপনার ট্যাক্স রেট কম ইত্যাদি। আর ক্যারেক্টারিস্টিক অফ ইনকাম, যেমন আপনার ইনকাম যদি হয় থেকে আপনার কি বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি এনেবল সার্ভিস, তাহলে তো আপনার ট্যাক্সই নেই, আগামী 2027 পর্যন্ত ট্যাক্সই নেই। তো সুতরাং ডিপেন্ড করে কত অনেক কিছুর উপরই আপনার এই প্ল্যানিং গুলো ডিপেন্ড করে। ট্যাক্স ইজ এ ফাংশন অফ 3 ভেরিয়েবল, ল, ফ্যাক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর মধ্যেও এরকম বেশ কিছু কথাবার্তা বলা আছে, যা বলা হচ্ছে এতক্ষণ ধরে একই রকম মোটামুটি। ট্যাক্স প্ল্যানিং এর এরকম একটা জিনিস আমি ফেসবুকে পাইছি, তো পাইয়ে আমি এখানে দিয়ে দিছি। মজার জিনিস, মানে ভালো লাগলো আমার কাছে, এই জন্যই দিলাম। দেখেন কত ইম্পর্টেন্ট কথা, যে মোট করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করুন, সর্বোচ্চ কর রেয়াত নিন। ওই যে আপনি তো জানেন যে আমার ইনকামের 3% অথবা আমি যা বিনিয়োগ করব তার 15%, ওইভাবেই আর কি 20%-এর বিষয়টা ওখানেই। আর 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন, বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন, সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন, 55 ধারায় প্রয়োগ থেকে দূরে থাকুন, মানে ডিসিটি যে ডিজেলাও করবে সেখান থেকে দূরে থাকুন। 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, সরল সুদ এড়িয়ে চলুন। ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না, ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত আপনাকে ফেরত দিতে হবে। এটা নিতে না, এটা নটা ভুল হয়েছে, এটা দেওয়া হবে 5 নাম্বারটা। 6 নম্বরে হচ্ছে 5 লক্ষ টাকার অধিক লোন বা দান নগদে নিবেন না, তাহলে 67-13 ধারায় ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হবে। যদিও এখানে একটু চেঞ্জ আসছে এবছরের বাজেটে, যে বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী এদের মধ্যে যদি দান সংগঠিত হয় এনি অ্যামাউন্ট, সেটা আপনার ব্যাংকের মাধ্যমে নিতে হবে না, এখন ফাইল টু ফাইল দেখালেই হবে। যদি বাবা দেখায় দেয় যে ছেলেকে দান কত 50 লক্ষ টাকা, কোনো কাগজ লাগবে, শুধু বাবার রিটার্ন আর ছেলের রিটার্ন হলেই হবে। এরকম স্বামী স্ত্রীও তাই। স্যার সেই ক্ষেত্রে রিটার্নটা কি সার্টিফাইড কপি দেখাইতে হয়? না না, রিটার্নের ফটোকপি হলো। ঠিক আছে। আবার নিজ ব্যাংক হিসেবে অন্যের টাকা লেনদেন করবেন না। ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হতে পারে। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন, জেল জরিমানা এড়িয়ে চলুন। সুন্দর কথা, কিন্তু কথাগুলো ভালো লাগছে বিধায় এইখানে নিয়ে আসছি। ঠিক আছে, এই তো বলেন এখন আপনি কি বলছিলেন ওপিসির কথা? কে বলছিলেন? স্যার আসলে ট্যাক্স প্ল্যানিং নিয়ে যখন মানে চিন্তা করছিলাম, তখন হচ্ছে ওই এক ব্যক্তি কোম্পানির যে ট্যাক্স রেট, এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার, মানে কেন ট্যাক্স প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে। না, ওয়ান ম্যান কোম্পানির কনসেপ্টটা তো আপনার কোম্পানি আইনে খুব বেশি দিন না, বছর 2 হয় আসছে এরকম, এবং যার ফলে ইনকাম ট্যাক্সেও এটাকে একটু রেট কমায় দিচ্ছে। ওটার মালিক একজনই, শেয়ার হোল্ডার্স একজনই মাত্র। এবং বড় বড় অনেক সময় দেখা যায় যে জিকে শামীম অথবা এরকম বড় বড় আছে লোক, বড় বড় বিশাল বিশাল কন্ট্রাক্টর, কিন্তু সে একা। তো একা হলে সে বড় বড় টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না, এবং কিছু কিছু টেন্ডারে বলাই থাকে ইট মাস্ট বি এ কোম্পানি। নাম্বার 1, 1 নম্বর শর্ত, ইট মাস্ট বি এ কোম্পানি। যারা টেন্ডারে পার্টিসিপেট তখন পারে না, তো ফলে হয় কি, সে আবার কাউকে বিশ্বাসও করে না। সে যে আর 2 জন নিয়ে একটা কোম্পানি ফর্ম করবে বিশ্বাসও করে না, কারোর উপরে তার বিশ্বাস নেই। ফলে হয় কি, সে একা একাই একটা কোম্পানি করতে পারবে। এই কনসেপ্ট বিদেশে ছিল, আমরা শুনছি যে হংকং এ নাকি প্রথম এটা দেখা দেয়, যে ওয়ান ম্যান কোম্পানি। তো এখান থেকে দেখে দেখে আলটিমেটলি আমাদের দেশেও আসছে। তো তাদের রেটটা একটু কম, এই আর কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাদের রেটটা কম। মানে যদি স্যার আমার যদি প্রপার্টরশিপ বিজনেস থাকে, মানে আমি তো স্যার ব্যক্তি যে ট্যাক্স দিতে হবে হয়তো 30% চলে যাবে, সেটা যদি আমি এক ব্যক্তিতে পরিণত করি তাহলে হচ্ছে যে আমার 22.5% হয়ে যাবে। সেটা কোম্পানি ফর্ম করতে হবে, অত সোজা না। আপনাকে আরজেসিতে নিবন্ধন নিতে হবে, কোম্পানির সমস্ত নিয়ম কানুন আপনাকে ফলো করতে হবে।
আপনি ব্যক্তি হলে আপনার তো টিডিএস রিটার্ন দিতে হয় না মাসে। আপনার এক মালিকানায় তো 30% না, মানে এটা তো 25% ম্যাক্সিমাম হবে। আমি সেটাই বলছি না, আমি প্রোপাইটারশিপের ক্ষেত্রে বলছি। প্রোপাইটারশিপকে তো আমি যদি ব্যক্তি হিসেবে হয়, আমার যদি অনেক ইনকাম থাকে, তাহলে আমি তো হাইয়েস্ট স্ল্যাবে পড়ে যেতে পারি হাইয়েস্ট তো 30%। আপনার 25%। তো না, আগামী 25%। বছর 30%, আগামী বছর 30%। ও ওটা তো দেখাইছি একটু আগে যে আগামী বছর হাইয়েস্ট ট্যাক্স রেট হলো 30%। 2 বছরের রেট ঘোষণা করছে না। আচ্ছা, তাহলে 2টা প্রেজেন্টেশন আমাদের শেষ হলো। তো গেল। আপনার ওইটাতে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করবেন, দ্বিতীয়টাতেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি করেন, তাতে অসুবিধা নেই। এই যে 5 লাখ টাকার উপরে স্যার যে দান করার বিষয়টা এখন এটা চেঞ্জ হয়েছে স্যার, এটা ফাইন্যান্স সেক্টর কোন জায়গায় স্যার এটা বলা আছে? ও রেফারেন্সটা একটু জানতে চাচ্ছি স্যার। না, বুঝছি আপনার কথা, আমার একটু দেখে বলতে হবে, দাঁড়ান। স্যার এটা ফাইন্যান্স অ্যাক্টের 2য় শিডিউলে। হ্যাঁ, সেকেন্ড শিডিউলে আসছে ফাইন্যান্স অ্যাক্টে। এই যে আপনার বাবা মা ভাই বোন এদের মধ্যে যদি দান সংগঠিত হয়, সেটা যে আয় হবে না, তাই নাকি কোনটা বলছেন? জি স্যার। আচ্ছা, প্রথম কথা হলো আয়ের যে ইনকামের ডেফিনেশন এইটা আছে, আর এটা হলো আপনার 6 শিডিউলে পাবেন সম্ভবত। আমি দেখি, মানে আমাদের শিডিউল স্যার আমি দেখিনি, এবারেরটা এখনো দেখা হয়নি, এবার চেঞ্জ হয়েছে কিনা, আগে তো পাইনি স্যার। তো আমার যেটা মনে হয়, কারণ যত রকমের স্যার অগ্রগতি, 6 শিডিউল পার্ট 3-তে আছে স্যার। হ্যাঁ এই যে 6 শিডিউল, যে 6 শিডিউল পার্ট 3-তে না, সব এক্সামটা তো স্যার পার্ট 3-তে বলা হয়, 6 শিডিউলে বলা হয়। হ্যাঁ, স্যার 6 শিডিউল পার্ট 3 যে দানে ওই যে ইসের উপরে যে হবে না, বাবা মা ভাই বোন এবং মানে স্বামী স্ত্রী, এই স্যার তিনটা। এটা স্যার মানে 6 শিডিউলের পার্ট 1-এ 35 প্যারা। ওই তো দেখেন, থ্যাংক 6 ইউ। শিডিউল পার্ট 1 35 প্যারা, ঠিক আছে, এটাতে দেখলেই পাবে। 35 প্যারা না? হ্যাঁ, স্বামী ও স্ত্রী 35, মাতা পিতা এই যে রাইট, সন্তানের এখানে নিকট হইতে দান হিসেবে গৃহীত কোনো পরিসম্পদ যদি দাতা গৃহীত রিটার্নে পরিদর্শিত হয়। এই তো এখানেই পরিষ্কার, রাইট, এইটাই খুঁজতেছি। তবে শর্ত থাকেছে বিদেশ থেকে বাংলাদেশে অবস্থিত গৃহীতের নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয়, সেক্ষেত্রে দাতা রিটার্নে প্রদর্শনের শর্ত প্রযোজ্য হবে না। দ্যাট মিনস দেশে হইলে 2 জনের থাকতে হবে, আর বিদেশে হইলে শুধু যে পাঠাবে ব্যাংকিং চ্যানেলে ওইটা হলেই হবে, যে পাঠাবে তার দরকার নেই। এই যে ট্যাক্স প্ল্যানিং এর একটা অঙ্ক সলভ করেছে, দেখা যাচ্ছে স্বামী ইনকাম করে, ওয়াইফ ইনকাম করে। এখন ওই প্ল্যানিং এর অঙ্ক সলভ করেছে যে স্বামীর খরচ না দেখে মানে স্ত্রীর খরচ দেখালে মানে ছেলের খরচ, ছেলের ভাতা বা ইত্যাদি, কিন্তু দেখালে ট্যাক্স সেভ হচ্ছে। এটা ইথিক্যাল কি, মানে স্ত্রী যে খরচ করছে বা স্বামী বা যে খরচ করছে, এটা প্রমাণ। ট্যাক্স প্ল্যানিং অঙ্কটা যে সলভ করলো, তার মানে দেখালো যে স্বামীর ক্ষেত্রে খরচ না দেখা স্ত্রীর ক্ষেত্রে খরচ দেখা ট্যাক্স সেভ হয়েছে। এটা তো হওয়ার কথা না, এটা তো কি লাভ হলো? দুইজনে যদি ট্যাক্স পেয়ার হয়, তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার আইদার মানে একজনে দেখাবে বা দুইজনেও সমানভাবে দেখাতে পারে, আমরা বাস্তবে যেটা দেখি। তো এখন এটা হতে পারে যে স্বামীর হাতে কোনো টাকা নাই, মানে মানে সে যদি খরচ দেখায় তাহলে তার ফাইলে মিলতেছে না, তাহলে তার ক্যাশ শর্ট পড়তেছে। তো তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে আমি ওয়াইফের ফাইলে সাফিসিয়েন্ট ক্যাশ আছে, সুতরাং ওয়াইফের ফাইলে আমি পুরো ফ্যামিলি এক্সপেন্ডিচারটা শো করে দেই, তাতে করে আমার আর মানে এদিক ওদিক করতে হয় না, এমনটা হতে পারে, এই আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। 1% কোম্পানি স্যার, সে হচ্ছে আইটি এনেবল সার্ভিস কোম্পানি। তো স্যার যেহেতু স্যার এটা হচ্ছে স্যার এক্সেমটেড, তো স্যার এটা কি যেহেতু তার এখনো ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় নাই, তো স্যার যেহেতু ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় নাই, তাহলে কি স্যার স্যার সে এক্সেমশন নিতে পারবে, নাকি স্যার হচ্ছে তার ফার্স্ট রিটার্ন জমা দিয়ে তারপর হচ্ছে স্যার তার যে এক্সেমশনটা সেটা নিতে পারবে? স্যার প্রসেসটা কি স্যার এটা? শোনেন, আপনি বলছেন একটা ওপিসি, প্রথম কথা হলো ওপিসি আপনার এই বেনিফিট পাবে না, এটা হলো আপনাকে গোড়াতেই আপনার মেরে দিলাম। ওপিসির জন্য এই বেনিফিট নয়, এই বেনিফিট হলো একজন ব্যক্তির জন্য, স্বাভাবিক ব্যক্তি, স্বাভাবিক মানুষের জন্য। ওপিসি হলো একটা এন্টিটি, আপনি কি বুঝতে পারেন আমার কথা? তার মানে আপনাকে গোড়াতেই মেরে দিলাম আমি। মানে ওপিসি নিয়ে আপনি যে কথা বলছেন, যে একটা ওপিসি যদি তারা একটা করে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুলে, মানে তার ব্যবসাটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে সে এই বেনিফিট পাবে কিনা? উত্তর হলো নয় আকারে না। তাহলে বলতে পারেন স্যার কে পাবে? পাবে ব্যক্তি। ব্যক্তি বোঝেন, ব্যক্তি মানে ইংরেজি ইন্ডিভিজুয়াল, আর ওপিসি মানে ওয়ান ম্যান কোম্পানি, দুইটা আলাদা জিনিস সম্পূর্ণ। আচ্ছা, ব্যক্তি হিসাবে আমার কোথাও রেজিস্ট্রি করতে হয় না, কিন্তু ওপিসি হিসাবে আমার আরজেসি তে রেজিস্ট্রি করতে হয়। আচ্ছা যাই হোক, এখন আপনার কোশ্চেনটা তর্কের খাতিরে ধরে নেই যে আপনি আসলে বলতে চাচ্ছেন একজন ব্যক্তির কথা, তর্কের খাতিরে ধরে নেই, ধরবো নাকি? না আপনি ওইখানেই আপনার অ্যান্সার পেয়ে গেছেন? স্যার বলেন, তাহলে বিষয়টা স্যার ক্লিয়ার থাকলো। ওই তো একজন ব্যক্তি যদি একটা সফটওয়্যার কোম্পানি হয়, সে আগামী 2027 সাল পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কন্ডিশন একটাই, সেটা হলো তাকে রিটার্ন দিতে হবে, এবং শুধু রিটার্ন দিলেই হবে না, তার সমস্ত প্রাপ্তি ব্যাংকের মাধ্যমে হতে হবে। আমরা 2টা প্রেজেন্টেশন কিন্তু শেষ করলাম, এখন আসেন থার্ড প্রেজেন্টেশনে, ইনকাম ট্যাক্স রিটার্ন। আসেন আমরা এটা দেখি, এবং এটা মানে রিটার্ন নিয়েও হয়তো আপনার কিছু কোশ্চেন থাকতে পারে, তো দেখেন আর কি। এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি
মোটামুটি এগুলো কাভার অ্যাকশনে বলা হচ্ছে রিটার্ন কি ফর্ম। তো এটা একটা প্রেসক্রাইবড বাই দি এনবিআর, এবং আমরা যারা ব্যক্তি রিটার্ন সাবমিট করি আমাদের ওই রিটার্নের সাথে আরো দুইটা ফর্ম অ্যাটাচ করা। একটা হলো আপনার ওয়েলথ স্টেটমেন্ট, আর একটা হলো লাইফ স্টাইল স্টেটমেন্ট। একটা হলো আইটি 10B আর একটা হলো আইটি BB। তো ওই তিনটা নিয়েই কিন্তু একটা রিটার্ন ব্যক্তির ক্ষেত্রে, আর কোম্পানি রিটার্ন আলাদা, পার্টনারশিপ ফার্মের রিটার্ন আলাদা, এইভাবে রিটার্ন কিন্তু আলাদা আলাদা রিটার্ন আছে। তো যার বেলায় যেটা প্রযোজ্য সে সেইটা ফিল আপ করবে। এখন আসেন যে রিটার্ন কাকে কাকে দিতে হয়। প্রথম কথা হলো যার আয় 3.5 লক্ষ টাকার অধিক, আয় মানে করযোগ্য আয়, যদি এই যে থ্রেশহোল্ড লিমিট যেটা 3.5 লাখ এটা এক্সিড করলে তাকে রিটার্ন দিতে হবে, এটা তো খুবই স্বাভাবিক। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যার এই বছরের ইনকাম হচ্ছে বিলো ট্যাক্সেবল এবং প্রিভিয়াস 3 বছরেও ছিল বিলো ট্যাক্সেবল, তাহলে তাকে রিটার্ন দিতে হবে না। কিন্তু যার এবছরের ইনকাম বিলো ট্যাক্সেবল হওয়া সত্ত্বেও প্রিভিয়াস 3 বছরের যে কোনো এক বা একাধিক বছরে যার ইনকাম ট্যাক্সেবল ছিল এবং সে ট্যাক্স দিয়েছিল, তাহলে সে কিন্তু এই রিটার্ন সাবমিশন ক্রাইটেরিয়া পড়ে গেল। যেমন আপনি আমার কথা ধরেন, আমার কথা দিয়ে আপনাকে 2 নম্বরটা বলি। ধরেন আমি রিটায়ার করলাম, রিটায়ার করার পরে এখন আমার পেনশন ছাড়া আর কোনো ইনকাম নাই, কথার কথা। অথবা শিক্ষকতা হিসেবে আমার যা 2-4 পয়সা ইনকাম সেটা 3.5 লাখ টাকার অনেক নিচে, আর পেনশন তো গভর্নমেন্ট পেনশন কিন্তু সম্পূর্ণ করমুক্ত। এখন আমি কি এবছরে রিটার্ন সাবমিট করব? আমার কি করতে হবে? এর উত্তর কি? উত্তর হলো বিগত 3 বছরের ইতিহাস আমাকে দেখতে হবে, যে এই বছর 2024-25 পর বছরে আমি রিটার্ন দাখিল করব কিনা আমার বিলো ট্যাক্সেবল হওয়া সত্ত্বেও ডিপেন্ড করে যে আমার প্রিভিয়াস 3 বছরের এক বা একাধিক বছরে যদি আমার ইনকাম ট্যাক্সেবল থেকে থাকে, আমি ট্যাক্স দিয়ে থাকি, তাহলে এই বছরও নিদেন পক্ষে আমাকে রিটার্নটা সাবমিট করতে হবে। ভয় নাই, আমাকে কোনো মিনিমাম ট্যাক্স দিতে হবে না, ওই ভয় নেই। 3.5 লাখ টাকার নিচে যদি আমার ইনকাম হয় তাহলে আমি কোনো মিনিমাম ট্যাক্সের মধ্যেও পড়ি না, শুধু রিটার্নটা সাবমিট করতে হবে। এই যে দেখেন 2 নম্বরটা ক্লিয়ার কিনা। তাহলে বলতে পারেন আমি একটু ক্লিয়ার করি, আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো দেখেন আমি রিটায়ার করার পরে আজকে 4th ইয়ার, তা আজকে 4th ইয়ার, তার মানে রিটায়ার করার পর থেকে আমার ইনকাম বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল, এবং 4th ইয়ারে এই বছরেও বিলো ট্যাক্সেবল। তার মানে এই বছরে আমি রিটার্নই সাবমিট করব, কারণ আইনে বলা আছে যে আমার বিগত 3 বছর যদি বিলো ট্যাক্সেবল হয় এবং এবছরও যদি বিলো ট্যাক্সেবল হয়, তাহলে আমি এই 2 নম্বর যেটা বলছে তাতে আমি পড়ি। দেখেন এখন কারোর কোনো কোশ্চেন এই স্লাইডে? সেই ক্ষেত্রে কি ডিসিটি কে আগে থেকে জানাতে হবে না? সেটা ভদ্রতা, সেটা আপনার ভদ্রতা। আপনি একটা চিঠি দিয়ে জানাতে পারেন যে আমি আয়কর আইনের 166 ধারায় আমি পড়ি না, এই হলো আমার অবস্থান, সুতরাং আমি কিন্তু রিটার্ন দাখিল করা থেকে বিরত রইলাম। জাস্ট এটা আপনার ফর ইউর ইন্টিমেশন। এটা আপনি স্যার যদি রিসিভ করাই আনতে পারেন, আপনি রেখে দিলেন। আপনার যদি ফিউচার কোনো ডিসপিউট যদি অ্যারাইজ হয়, যে আপনাকে আরেকজন ডিসিটি আসলো, সে একটা জরিমানা নোটিশ করলো, তখন যাতে আপনি এটা দেখাতে পারেন যে আমি তো রিটার্ন দাখিলের মধ্যে পড়ি না। হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদিও বা আমরা স্যার পার্সোনাল ট্যাক্স নিয়ে আলাপ করছিলাম, স্যার কোম্পানির ক্ষেত্রে যদি এরকম মনে করি যদি আমরা 3 বছর আমার কোনো বিজনেস নাই, বাট বিকজ বিভিন্ন কারণে কোম্পানিটা বন্ধ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি স্যার কোনো ধরনের মানে প্র্যাকটিসটা কেমন স্যার? কিছুই করার নাই, শুনতে থাকেন। ওই কোম্পানি জন্মগ্রহণ করার পরে মৃত্যু না হওয়া পর্যন্ত কোম্পানিকে রিটার্ন দাখিল করতে হবে। এটা পরের স্লাইডে আছে, ওকে স্যার, পরের থ্যাংক ইউ। স্লাইডেই আছে। আচ্ছা এই দেখেন পরের স্লাইডেই প্রত্যেকটা কোম্পানিকে মানে রিটার্ন দাখিল করতে হবে একবারে কোম্পানি ফরমেশন হওয়ার পর থেকেই। তার কোনো রেভিনিউ থাকুক আর না থাকুক, অপারেশনে যাক আর না যাক, তাতে কিচ্ছু যায় আসে না, শুধু ব্যালেন্স শিট দিয়ে মানে আপনাকে রিটার্নটা সাবমিট করে দিতে হবে। এবং এটা উইন্ডিং আপ না হওয়া পর্যন্ত আপনাকে এই রিটার্ন চালায় যেতে হবে। প্রতি বছর আপনাকে অডিট রিপোর্ট করতে হবে। একটা কোম্পানি মানে হাজারো একটা মানে একটা কমপ্লায়েন্সের মধ্যে পড়ে যায়। তারপরে 2 নম্বর হচ্ছে এনি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং ফিক্সড বেজ ইন বাংলাদেশ, মানে যে কোনো নিবাসী বা অনিবাসী ব্যক্তি যার বাংলাদেশে স্থায়ী ঠিকানা আছে। তারপরে পার্টনারশিপ ফার্ম এবং এর পার্টনার, অ্যাসোসিয়েশন অফ পার্সন, শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, অ্যান এমপ্লয়ি হোল্ডিং ম্যানেজারিয়াল অর এক্সিকিউটিভ পজিশন ইন এনি বিজনেস, যে কোনো কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনে জব করে, মানে একটা সে যত ছোট জবই করুক, ধরেন একটা জুনিয়র অফিসার জয়েন করছে, 15,000 টাকা বেতন মাসে, বছরে বেতন তার 1,80,000, মানে 3.5 লাখ টাকার অনেক নিচে, তা সত্ত্বেও তাকে রিটার্ন দাখিল করতে হবে, যেহেতু সে তার ডেজিগনেশন হচ্ছে জুনিয়র অফিসার। সুতরাং এরকম সমস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল পজিশনে জব করে, এক্সিকিউটিভ পজিশনে জব করে, ইভেন ফ্যাক্টরি লেভেলে, কারখানা লেভেলে যারা সুপারভাইজার পজিশনে জব করে, তাদের কিন্তু রিটার্ন দাখিল ম্যান্ডেটরি, তার বেতন যাই হোক না কেন। রিটার্ন দাখিল ম্যান্ডেটরি মানে হলো তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে? উত্তর হলো নো।
মিনিমাম ট্যাক্স তাহলে কাকে দিতে হয়? যার 3.5 লাখ টাকার বেশি ইনকাম তাকে দিতে হয়। তো তার মানে তো বলতে পারেন যে ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনের মধ্যে কারা পড়ে না হলো ক্লার্ক, যারা পিয়ন, দারোয়ান, ড্রাইভার, এরা পড়ে না। আবার একজন ড্রাইভারের বেতন যদি এরকম মাসে 50,000 হয়, বছরে 6 লাখ হয়, আবার সে তো পড়ে গেছে আবার ওই 3.5 লাখ টাকার ওই ভেজালে। তো সুতরাং বিষয়টা এরকম আর কি। তারপরে যেটা বলছে যে 261 এবং 264 ধারায় যাদের রিটার্ন দাখিল, যাদের পিএসআর দেখানো বাধ্যতামূলক, যাদের পার্সন হিসাবে টিআইএন নেওয়া বাধ্যতামূলক, 261-তে যাদের টিআইএন নেওয়া বাধ্যতামূলক, 264 অনুযায়ী তাদের পিএসআর প্রুফ মানে দেখানোটা বাধ্যতামূলক। পিএসআর মানে হলো প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। তাদের প্রত্যেকে রিটার্ন দাখিল করতে হবে। সুতরাং আপনি অন্যান্য জায়গায় না পড়লেও এইখানে এসে কিন্তু ম্যাক্সিমাম লোক এই দুই জায়গায় এসে পড়ে যায়। আর ইফ এনি পার্সন হ্যাজ এনি এক্সেমটেড ইনকাম, যদি কারোর করমুক্ত আয় থাকে অথবা কারোর হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন কোনো ইনকাম থাকে, তাহলে তাদেরকেও কিন্তু আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এই এখন বলেন স্যার, ফিক্সড বেসটা বুঝি নাই। ফিক্সড বেস হলো বাংলাদেশের ঠিকানা। যেমন হয় কি, ধরেন হৈমন্তী শুক্লা একজন কলকাতার একজন শিল্পী, বাংলাদেশে গান গাইতে আসছিল। তো মানে এক রাত গান গাইয়া সে 10 লাখ টাকা নিয়ে চলে গেছে। তো 10 লাখ টাকা নিয়ে যাওয়ার সময় সে নন রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে 30% টিডিএস করে রাখা হবে, যে অর্গানাইজেশন তাকে নিয়ে আসছে। কিন্তু তাকে বাংলাদেশে রিটার্ন দাখিল করতে হবে না, যেহেতু মানে হৈমন্তী শুক্লার বাংলাদেশে কোনো ঠিকানা নাই, কোনো ফিক্সড বেস নাই। সুতরাং তাকে রিটার্ন দাখিল করতে হবে না। কিন্তু কোনো নিবাসী বা অনিবাসী যার বাংলাদেশে ফিক্সড বেস আছে, যেমন একজন বিদেশি ইন্ডিয়ান একজন নাগরিক বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে 4 বছরের চাকরি নিয়ে আসছে বিডার পারমিশন নিয়ে, তার এখন এখানে একটা ঠিকানা হয়েছে, তো তার রিটার্ন দাখিল করতে হবে। সে নন রেসিডেন্ট হয়েছে, তাতে কি হয়েছে? তার তো বাংলাদেশে এখন একটা 4 বছরের জন্য আসছে, তার একটা ঠিকানা হয়েছে, সে একটা বাসা নিয়েছে ইত্যাদি, যাই হোক একটা কোম্পানি ঠিকানা আছে। এই হলো বিষয় আর কি। ঠিক আছে স্যার, এখানে প্রথমে যেটা আছে এনি রেসিডেন্ট, তো এনি রেসিডেন্টের মধ্যে তো সবাই পারে, তাহলে তো সেই হিসাবে সবাইকে ট্যাক্স দাখিল করতে, রিটার্ন দাখিল করতে হবে প্রতি বছর। হ্যাঁ বটে, এনি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ইজ হ্যাভিং ফিক্সড বেস ইন বাংলাদেশ, মানে ওই অর্থে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন ওই অর্থে না যে বাংলাদেশের প্রতিটা নিবাসী, মানে একজন রিকশাওয়ালা মানে তার সেই বাংলাদেশের নিবাসী, তাকেও রিটার্ন দাখিল করতে হবে। আসলে জিনিসটা তা বলে নাই। ওই 3.5 লাখের ভিতরে না পড়লে আপনাকে দিতে হবে, এটার সঙ্গে আপনার 3.5 লাখ টাকা মিলিয়ে পড়তে হবে। স্যার, আরেকটা কোশ্চেন ছিল অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটা স্যার বুঝি নেই। এওপি অ্যাসোসিয়েশন অফ মানে জেভি, জয়েন্ট ভেঞ্চার। দুইটা কোম্পানি যদি মিলিত হয় তাকে একটা এওপি বলে, বা দুইজন ব্যক্তি যদি মিলিত হয় একটা ভেঞ্চারে, তখন ওটাকে এওপি বলে। এই এবং এওপি ট্যাক্স রেট কিন্তু কোম্পানি ট্যাক্স রেট। এখন একটা কথা বলি, একটা আমরা যে আপনাকে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট দেখাচ্ছিলাম, সেই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কিন্তু শুধু ইন্ডিভিজুয়ালের জন্য নয়, এটা আপনি জানেন কিনা আমার বলা হয় নাই। ওই রেটটা 3 শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম 3.5 লক্ষ শূন্য, এরপরে 1 লাখ, 5 লাখ, এইভাবে যে দেখাইছি, যেটা ওটা 3 শ্রেণীর করদাতার জন্য প্রযোজ্য। ব্যক্তি, পার্টনারশিপ ফার্ম, আর হচ্ছে আপনার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, HUF। এই 3 শ্রেণীর করদাতার জন্য ওই রেট, আর বাকি সব কোম্পানি ট্যাক্স রেট। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, যত কোশ্চেন। স্যার, ওই যে এইবার কি স্যার WPPF এর রিটার্ন দাখিল করা লাগবে স্যার এই 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে? না না, সব ইসের জন্যই তো আপনার ফান্ডে রিটার্ন দাখিল তো বাধ্যতামূলক। স্যার, এই ক্ষেত্রে কি স্যার তাদের ট্যাক্স রেট 27.5? না, 27.5 হবে কেন? ফান্ডের এখন হয়েছে কি, WPPF এটা 15 করে নাই। আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এটা একটা এসআরও দিয়ে এদের রেটটা করছে আপনার 15, কিন্তু WPPF এর ট্যাক্স রেট আলাদাভাবে ঘোষণা করে নাই, সেই হিসাবে তো 27.5 হওয়ার কথা। স্যার, আর স্যার প্রভিডেন্ট ফান্ডের কত স্যার? 15। ওকে স্যার, ওকে স্যার। রেকগনাইজড হলে 15, রেকগনাইজড না হলে 27.5% দিতে হবে। হ্যাঁ, এসআরও যেটা করছে সেটা হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এদের ক্ষেত্রে 15%। আচ্ছা, এখন দেখেন যে কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে না। এতক্ষণ ধরে বলা হয়েছে যে কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে কম্পালসারিলি। এখন আসেন রিটার্ন দাখিল করতে হবে না কাকে কাকে। নাম্বার 1, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তো বিশ্ববিদ্যালয়কে রিটার্ন দাখিল করতে হবে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক বা যারা কর্মকর্তা, তাদের কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। তাদেরকে মাফ করেনি, শুধু বিশ্ববিদ্যালয়ের একটা সিঙ্গেল রিটার্নটাকে মাফ করছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যারা ইংলিশ ভার্সন কারিকুলাম ফলো করে না, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। 3 নম্বর বাংলাদেশ ব্যাংক। 4 নাম্বার লোকাল অথরিটি, মানে অথরিটি বলতে এখানে মিন করছে লোকাল গভর্নমেন্ট, বিশেষ করে যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। 4 নাম্বার স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি অর অটোনোমাস বডি হু হ্যাজ নো ইনকাম আদার দ্যান ফান্ড রিসিভ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম। মানে গভর্নমেন্টের কিছু কিছু স্ট্যাটুটরি বডি আছে যারা শুধু গভর্নমেন্টের ফান্ড দিয়ে চলে। স্যার, এই ক্ষেত্রে এনবিআর কোনটার মধ্যে পড়ছে স্যার? মানে স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি অর অটোনোমাস বডি হু হ্যাজ নো আদার ইনকাম আদার দ্যান, এই তো হ্যাঁ, এনবিআর এটার মধ্যে পড়ছে। এনবিআর পড়ছে, এরকম অনেক পড়ছে আপনার অ্যাটমিক এনার্জি কমিশন, তারপরে দুদক,
দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এরকম অনেক কিছু আছে, অনেক অটোনমাস বডি আছে যারা এটার মধ্যে পড়ছে, যারা শুধু গভর্নমেন্টের টাকায় চলে। তারপরে দেখেন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট পেনশন ফান্ড, এদেরকে রিটার্ন দিতে হবে না, বাট প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড তাদের কিন্তু রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়নি। তারপরে জি নাম্বার হৈমন্তী শুক্লা, এ নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং নো ফিক্সড বেজ ইন বাংলাদেশ, যার বাংলাদেশে কোনো ঠিকানা নাই, তাকে রিটার্ন দিতে হবে না। তার যদি বাংলাদেশে আয় হয় ট্যাক্স হবে, ট্যাক্স কেটে রাখা হবে, কেটে রেখে সরকারি কোষাগারে হৈমন্তী শুক্লার নামে জমা হবে। কিন্তু তার মানে এই না যে তাকে রিটার্ন দিতে হবে বাংলাদেশে, সেটা হবে না। আর শেষ নাম্বার যেটা, সেটা হলো এনবিআর যদি কাউকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তো তাকে রিটার্ন দিতে হবে না। গভর্নমেন্টের যে ফান্ডের কথা বললেন স্যার, গভর্নমেন্টের কোনো ফান্ড ওরা যদি আরজিসি থেকে ইনফরমেশন পেয়ে থাকে, ওদের কি রিটার্ন জমা দেওয়া লাগে? না, এখন তার স্ট্যাটাসটা কি লিমিটেড কোম্পানি? জি, মানে লিমিটেড না, ওরা হচ্ছে আমি একটা অডিট করেছি স্যার, মানে ওদের হচ্ছে কি বাইরে থেকে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হচ্ছে ওরা ফান্ড নেয়, ওই ফান্ড দিয়ে হচ্ছে ওরা হচ্ছে সিটি কর্পোরেশন গুলাতে হচ্ছে গভর্নমেন্টের হয়ে কাজ করে। এখন ওদের তো হচ্ছে স্যার আরজিসি থেকে ইনকর্পোরেশন নেওয়া আছে, এখন ওদের কি এখান থেকে রিটার্ন কি দেওয়া লাগবে কিনা? না, লাগবে তো, ওটা তো আর ই নাম্বারে পড়ে না। আচ্ছা, এটা নিয়ে স্যার কনফিউজড কি ওরা, মানে ওরা নিজেরাও জানে না আসলে কি দিতে হবে কিনা। না, দিতে হবে কি হবে না তো এখানে পরিষ্কার, আমার এই ক্লাসই তো পরিষ্কার, আপনাকে তো পরিষ্কার ভাবে বলা আছে যে কাকে কাকে দিতে হবে, কাকে কাকে দিতে হবে না। এর স্যার বাইরে যেহেতু গভর্নমেন্টের হয়ে কাজ করে ওরা, মূলত ইনকামটা পুরোটাই গভর্নমেন্টের। না, সেটা বলা নাই কোথাও। তাহলে আপনি যদি এটা চান, এটা ঢুকাইতে হবে এবারের আইনে। আচ্ছা, মানে ওরা নাহলে বলতেছে যে এটা তো গভর্নমেন্টের হয়ে আমরা কাজ করি, এটা মূলত তো না, ইনকামটা এটা আইনে বলা নাই গভর্নমেন্টের হয়ে কাজ করে, ওটা বলা নেই, বলছে গভর্নমেন্টের ফান্ডে যারা চলে তাদের রিটার্ন দিতে হবে না। স্যার আরেকটা জিনিস স্যার, এনজিও যদি স্যার হাসপাতাল হয় স্যার, এই ক্ষেত্রে সে যে ডোনেশনটা পায় ওইটার উপর তো স্যার তার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, অনলি স্যার পেশেন্ট থেকে যে ইনকাম ওইটার উপরেই তো দেওয়া লাগবে নাকি স্যার? হ্যাঁ, বাংলাদেশে যত এনজিও সবার তো একইভাবে অ্যাসেসমেন্ট হয়, তাদের যে ফরেন ডোনেশন ওইটা তো ট্যাক্স ফ্রি, জি স্যার। এবং নর্মালি ওটা চ্যারিটেবল পারপাসেই ব্যয় হয়, তো এই জন্য জি ওটা স্যার। ট্যাক্স ফ্রি হয়। আর তাদের যদি আদার ইনকাম, কোনো সেভিংস থাকে, কোনো এফডিআর থাকে, জি সঞ্চয়পত্র স্যার, থাকে, ওগুলো থেকে যে স্যার ইনকাম, পেশেন্ট দেখে ইনকাম স্যার। হ্যাঁ ওই তো আদার ইনকাম যেটা থাকে ওইটার উপরেই ট্যাক্স হয়। জি স্যার, এটাও তো 27.5 স্যার। ইয়েস, 27.5। ইসলাম স্যার, স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। ইসলাম স্যার, আমি বলছিলাম যে এটা যদি আমি রেফারেন্স হিসেবে দেখাতে চাই তাহলে এটা কোন সেকশনে পাওয়া যাবে? কোনটা কোনটা? এই যেটা মানে যাদেরকে হচ্ছে রিটার্ন জমা দেওয়া লাগবে না। কেন, এই সেকশনেই তো আছে, রিটার্নের যে সেকশন আমাদের ওইটাতেই তো আছে। স্যার কত নম্বর এটা স্যার? 177টা কত জানি না, আমাদের যে রিটার্ন দাখিলের যে ধারা, রিটার্ন দাখিলের এটা আপনি পাবেন 170, রিটার্ন দাখিলের চ্যাপ্টারটাই আপনি যেতে পারেন। এটা হলো আপনার আমাদের চ্যাপ্টার 9, 165 থেকে শুরু। 173 আমরা দাখিল করি স্যার হ্যাঁ, রিটার্ন পেমেন্ট। 166 স্যার, 166। ওই তো আপনার এই চ্যাপ্টার 9-এ পাবেন, আর কি সব আছে, এখান থেকেই পড়ানো হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এখন আসেন যে রিটার্ন কোথায় সাবমিট করতে হয়, এটা তো আমরা মানে গতানুগতিক আমরা জানি যে সার্কেল অফিসে সাবমিট করতে হয়। আচ্ছা, তো রিটার্ন কোথায় দাখিল করতে হয় সেটা হলো মেলায় দাখিল করা যায়, অনলাইনে রিটার্ন দাখিল করা যায়, সার্কেলে গিয়ে দাখিল করা যায়, আর বিদেশে থাকলে ওই সময় বাংলাদেশে দূতাবাস আছে বিদেশে, ওখানেও আপনার রিটার্ন নেওয়া হয়। এই 4 জায়গায় 4 ভাবে রিটার্ন। এই স্লাইডে কোনো কোশ্চেন নাই তো। এখন আসেন যে রিটার্নের সঙ্গে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়, সেটা তো ধরেন একটা বলছি যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু অডিট রিপোর্ট ম্যান্ডেটরি, আর ব্যক্তির ক্ষেত্রে IT 10B এবং IT 10BB, মানে সম্পদ বিবরণী এবং জীবনযাত্রার ছক, এই দুইটা জিনিসও সাবমিট করা ম্যান্ডেটরি। তবে এখানে একটা কথা বলছে যে সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক কার? যার গ্রস সম্পদ 50 লক্ষ টাকা অতিক্রম করে, যার একটা গাড়ি আছে, যার বাড়ি আছে সিটি কর্পোরেশন এলাকায়, অথবা যার বিদেশে কোনো অ্যাসেট আছে, অথবা যে যদি সে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর হয়ে থাকে। এই 5 শ্রেণীর ক্ষেত্রে ABCDE এদের ক্ষেত্রে কিন্তু সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। আর একটা নিচে বলছে যে পারিবারিক ব্যয়ের যে ফিরিস্তি, লাইফস্টাইল স্টেটমেন্ট, এইটা কাকে কাকে সাবমিট করতে হবে। বলছে যে যার ইনকাম 5 লক্ষ টাকার অধিক, অথবা যার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা থেকে ইনকাম আছে, বা শেয়ার হোল্ডার ডাইরেক্টর কোনো কোম্পানি, তাদের অবশ্যই ওই ফর্মটাও ফিল আপ করতে হবে। স্যার অনেকে তো এই ফর্মটা শুধু লাস্ট একটা অ্যামাউন্ট লিখে দেয়, তো সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা? না, অবশ্যই একটা ফর্ম গভর্নমেন্ট ডিজাইন করছে, এনবিআর ডিজাইন করছে, তো আপনাকে এক টানে আপনি যোগফল নামায় দিবেন তার জন্য নয়।
এটা বুঝতে হবে। ফুডিং এক্সপেন্স যেমন এটা তো স্যার মানে প্রতিদিনের খরচ প্রতিদিন তো লিখে রাখা, মানে আমাদের দেশে এই প্রচলনটা আমার মনে হয় খুব কম লোকই হয়তো করে, এটা রেয়ার কেস। না না, আপনি আনুমানিক ফ্যামিলি এক্সপেন্ডিচারের কিছু অংশ আছে আনুমানিক, যেমন আপনার ফুডিং এক্সপেন্ডিচার, কিন্তু তারপর কত টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকেন সেটা তো ঠিক আছে, তারপর ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, তারপরে ফরেন ট্রাভেল, কিছু কিছু আছে ডকুমেন্টেড, আর কিছু আছে যার কোনো ডকুমেন্ট নাই। যেগুলো ডকুমেন্ট লাগে না সেগুলো আন্দাজে লিখে দিলেই হয়। তো অনেক ক্ষেত্রে আবার বলে যে ডিসিটি স্যাররা বলেন যে আপনার লাইফ স্টাইলের সাথে আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের খরচটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো দেখার জন্যই তো একজন ডিসিটি আছে, নাহলে তো ডিসিটির কোনো কাজে লাগবে। তার মানে একটা ওয়াচডগ হিসাবে আপনি যা করতেছেন তা দেখার জন্য তো একজনকে রাখা হয়েছে, যে আপনি অসামঞ্জস্য কোনো কিছু। আমরা তো এরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এরকম বহু কিছু পাইছি, যে এক ভদ্রলোক একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর, তো উনি একজন ডাইরেক্টর, উনার দেখা গেল যে লাইফ স্টাইল মানে অনেক ভালো। ধরেন ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে, 2টা গাড়ি মেনটেন করে, সবই ঠিক আছে, কিন্তু ওনার ফ্যামিলি এক্সপেন্ডিচার দেখানো আছে খুবই কম, খুবই যৎসামান্য ধরেন দেখানো আছে। তো কোনো এক ডিসিটি সন্দেহ হয়েছে, সে তখন ব্যাংক সার্চ দিছে, তার ব্যাংক সার্চ দিয়া দেখা গেছে যে তার যে ক্রেডিট কার্ড দিয়েই সে খরচ করছে বছরে 36 লক্ষ টাকা, আর হয়রা সে হয়তো খরচ করছে মাত্র 6 লক্ষ টাকা, আর যাই কই। এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা হয় কি রিটার্নটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে নেই। আমরা যারা রিটার্ন ফিল আপ করি, বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা তো একেবারেই গাছাড়া ভাব। চাকরিজীবী যারা, তারা মোটামুটি নিজের রিটার্নটা নিজে করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, মানে একুরেট করার চেষ্টা করে, কিন্তু বিজনেসম্যানের তো এটা দেখারই সময় নেই। ফলে লয়াররাও যেমন তেমন একটা কিছু দেখাই দেয়, লয়ারের কাছেও সে সব বলে না, তার লাইফ স্টাইল সম্পর্কে বলে না। এই বাস্তবতা হলো এইগুলো আর। স্যার একজন এগ্রিকালচারাল এসএসসি উনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছে, ওখানে এগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছে স্যার 7 লাখ টাকা, ওনার টোটাল অ্যাসেট দেখাচ্ছে স্যার 88 লাখ টাকা। ধরুন গ্রামে জায়গা কৃষি জমি দেখাচ্ছে স্যার 28 লাখ টাকার, 28 লাখ বা 30 লাখ টাকা স্যার কৃষি জমি দেখাচ্ছে। এখন স্যার উনি তো স্যার যখন এই জমিগুলা পারচেস করেছে, 28 লাখ টাকার জমি ধরুন গত 5 বছর ধরে পারচেস করেছে স্যার, হ্যাঁ, ওই সময় তো স্যার উনি রিটার্ন দেন, রিটার্ন দিতে স্যার উনি এখন দিচ্ছে, তাহলে 28 লাখ টাকার উপর কি স্যার ওনার ট্যাক্স ইম্পোজ হবে কিনা? না, 28 লাখ টাকার ব্যাখ্যা দিতে হবে তাকে, ব্যাখ্যা দিতে হবে, জি স্যার। মানে এটা টোটালি ডিজালাও করবে না, বা উনি কোন বছর কত টাকা দিয়ে কিনেছে ওইটার ব্যাখ্যা দিবেন স্যার, এটাই তো ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন দেখেন ট্যাক্স ডে মানে লাস্ট ডে অফ সাবমিশন রিটার্ন, মানে কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। ইউজুয়ালি আমরা যারা ব্যক্তি, আমাদের ক্ষেত্রে নিচেরটা 30শে নভেম্বর, মানে আজকে হলো 3রা অক্টোবর, তার মানে আগামী মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, মানে আদার দেন কোম্পানি। এটা গেল আপনার ব্যক্তি বা পার্টনারশিপ ফার্ম বা হিন্দু আনডিভিডেড ফ্যামিলি, তাদের প্রতি বছর 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, এটা গেল এক জিনিস। আর কোম্পানির ক্ষেত্রে কি হবে? কোম্পানি মানে আদার দেন ব্যাংক, বিমা বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের রিটার্ন সাবমিট করতে হয় প্রতি বছর 15ই জানুয়ারির মধ্যে। 15ই জানুয়ারি তার মানে ইয়ার এন্ডিং হচ্ছে 30th জুন, আর 15ই জানুয়ারি যদি তাকে রিটার্ন দিতে হয় তার মানে সে 6.5 মাস সময় পাবে। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এরা রিটার্ন দাখিলের জন্য 8.5 মাস সময় পায়। এবং আপনারা জানেন যে ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, এদের অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং হয় মানে ডিসেম্বর এন্ডিং, 31 ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর যখন ইয়ার এন্ডিং হয়, এরপরে 8.5 মাস পরে আপনার 15ই সেপ্টেম্বরের মধ্যে তাকে রিটার্ন দিতে হবে। এতে করে সে কিন্তু মানে ইন বিটুইন 8.5 মাস মতো টাইম পায়। এটা গেল আপনার ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের। এখন আসেন বিদেশি কোম্পানির ক্ষেত্রে। বিদেশি কোম্পানির ক্ষেত্রে ইউজুয়ালি বিদেশে যে অ্যাকাউন্টিং ইয়ার, এখানেও সেই একই অ্যাকাউন্টিং ইয়ার ইউজুয়ালি তাই, এবং সেক্ষেত্রে সে মিনিমাম 6.5 মাস সময় পাবে, মিনিমাম 6.5 মাস টাইম পাবে। 6.5 মাসের কম কেউ পাবে না, মানে কোম্পানির কথা বলতেছি। 6.5 মাসের কম কেউ পাবে না, বাট 6.5 মাসের বেশি পেয়ে যায় যা, যেমন ব্যাংক বিমাই তো পায় 8.5 মাস। এরকম করে কেউ যদি 10 মাস পায়, কেউ যদি 11 মাস পায়, পাক, কিন্তু কেউ যেন 6.5 মাসের কম না পায়। সেরকম একটা হিসাব আমি নিচে দিয়ে দিছি, যে কখন ইয়ার এন্ডিং হলে তার ইনকাম ইয়ার কি হবে, ইনকাম ইয়ার কি হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং সেক্ষেত্রে তাকে কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। এরকম একটা ক্লিয়ার পিকচার 5টা উদাহরণ দিয়ে নিচে দেখানো আছে। আর ডান দিকে একটা আছে, যদি সময় মতো রিটার্ন দাখিল করা না হয় তাহলে আপনাকে 2% পার মান্থ মানে ডিলে ইন্টারেস্ট সহ রিটার্নটা দিতে হবে। এবং এই মানে 2% পার মান্থের যে হিসাবটা, এটা সর্বোচ্চ 24 মাস, মানে 2 বছরের বেশি হবে না। এবং 2% শুধু পুরো মাসের না, মাসের ফ্র্যাকশন হলেও ওটাকে পুরো মাস ধরে তার 2% দিতে হবে, এরকম বিষয়টা। আর নিচের উদাহরণটা একটা দেখতে পারেন, এতে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনি বলতে পারেন।
আর ডিলে ইন্টারেস্ট দেওয়ার পরে কি আবার 5,000 টাকা জরিমানাও দিতে হবে? না না না, জরিমানা করলে দিতে হবে, জরিমানা নিজে থেকে দিতে নাই, আগ থ্যাংক ইউ বাড়াইয়ে দিতে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে ইনকাম ইয়ার বাদে অন্য সময় যদি আমি রিটার্নটা আর কি যে অন্য অ্যাসেসমেন্ট ইয়ারে যদি পড়ে, এক্ষেত্রে কি আমার কি আগে এনবিআর কে অবহিত করতে হবে বা সংশ্লিষ্ট সার্কেলকে অবহিত করার প্রয়োজন আছে কিনা? না, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এই যে আমাদের তো স্যার কোম্পানি ট্যাক্স রিটার্ন দেওয়ার ডেট হচ্ছে 15ই জানুয়ারি লাস্ট ডেট। এরপরে গভর্নমেন্ট 2 মাস বাড়ায় বা 4 মাস বাড়ায়। এখন 4 মাস বাড়ানোর পরে আমার কোনো কারণে ফাইন্যান্সিয়াল ইয়ারের অ্যাকাউন্টসটা স্যার কমপ্লিট অডিটেড হলো না বা আমার অ্যাকাউন্টসটা ডিবিসি পড়লো না। যেহেতু অ্যাকাউন্টসটা ডিবিসি পড়লো না স্যার, আমি তো রিটার্ন সাবমিশন করতে পারতেছি না। এখন আমার লাস্টের যে দিনটা স্যার, ওই দিনের আগে আমি যদি কমিশনারকে চিঠি দিয়ে বা কমিশনারকে যদি চিঠি দিয়ে বা আপনার উপযুক্ত কারণ ব্যাখ্যা দেওয়ার পরে আমি কি এটা রিটার্ন সাবমিশনটা কোম্পানির রিটার্ন সাবমিশনের জন্য টাইমটা কি স্যার একটু এক্সটেনশন করা যাবে কিনা স্যার? আপনি অনেক বড় কোশ্চেন, উত্তর হলো নয় আকারে না। না, এটা যদিও স্যার আপনার ইয়াতে লেখা আছে স্যার, এই সেকশন মানে এবারে আইনে এটা করা যাবে না বলা আছে, কিন্তু তারপরেও কি স্যার কমিশনার চাইলে কি স্যার এটা টাইমটা বাড়াতে পারে? নয় আকারে না, তারপরও আপনার মানে কোশ্চেনে ভুল আছে, বারবার কমিশনার বলছেন, ওটা হবে ডিসিটি। ডিসিটি, সরি স্যার, ডিসিটি স্যার। জি স্যার, ডিসিটি স্যার। স্যার নাম্বার 2 এক্সাম্পলটা মানে এত সময় কেন পাবে? 30/9/23। শোনেন, একজন নিরপরাধ ব্যক্তি মানে একজন অপরাধী ব্যক্তি, নিরপরাধ কোনো আইনে বলা আছে কি যে একজন নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। একজন সাক্ষীর সুবাদের অভাবে একজন দাগী আসামি পার পেয়ে যায় যাক, ছাড়া পেয়ে যায় যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়, এরকম একটা আইনের কিন্তু একটা সাংঘাতিক বড় ভাষ্য এটা। এখানেও তাই, 6.5 মাসের কম যেন কেউ টাইম না পায়। একজনের 11.5 মাস টাইম পাইয়া যায় যাক, যা পায় পাক, আপনার এত দেখার দরকার নেই, কিন্তু কেউ যেন 6.5 মাসের কম না পায়। তা আপনি 2 নম্বরটাও তো একইভাবে দেখবেন। একটা লোকের ইয়ার এন্ডিং যদি হয় 30 সেপ্টেম্বর, তার পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারটা হবে কবে? 24-25। তাহলে 24-25 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয়, তাহলে সেই অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিশন শুরুই হয় 15ই সেপ্টেম্বর থেকে। ফর এক্সাম্পল স্যার, আমার হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে 15 সেপ্টেম্বরের মধ্যে আমার ট্যাক্স ডে, মানে আমাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। না, আপনি কি ব্যাংক? না, আমি কোম্পানি স্যার। না না, কোম্পানি হলো 15ই জানুয়ারি। আপনি বললেই তো আমি 15ই সেপ্টেম্বর করবো না। আমার স্যার ডিসেম্বর এন্ডিং স্যার। এই লাইনে আসেন। হ্যাঁ, আমার ডিসেম্বর এন্ডিং, আমি সেপ্টেম্বর মানে এটা 15 এর বিদেশি মধ্যে। কোম্পানি, আপনারটা বিদেশি জি স্যার, কোম্পানি। জি বিদেশি কোম্পানির কথা বলছি স্যার। হ্যাঁ, তো ঠিক। 15 সেপ্টেম্বরের মধ্যে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে। কোনো কারণে আমি রিটার্নটা সাবমিট করতে পারছি না। এখন স্যার আমি যদি স্যার আমার যে ক্যালকুলেটেড ট্যাক্স লাইবিলিটি আসে সেটা যদি ডিপোজিট করে দিই, তাহলে হচ্ছে যে এটা কনসিকুয়েন্স মানে ইন্টারেস্ট বা পেনাল্টির অপশনটা কি হতে পারে? শোনেন, একটা জিনিস কি, এটা একটা মানে বুদ্ধিমানী কোশ্চেন। ডিলে ইন্টারেস্ট যেটা 2% ডান পাশে লেখা, সেটা কিন্তু আমার যে টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করার কথা, ওই টাকা দিতে হবে প্লাস 2% আমাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে, বিলম্ব সুদ। তা আমি তো আমার ট্যাক্স দিতে কোনো বিলম্ব করি নাই, আমি রিটার্ন দিতে বিলম্ব করছি, কিন্তু আমার ট্যাক্স যা আসছে সেটা দিতে তো বিলম্ব করি নাই। সুতরাং আমার মতে এই যে 2% যেটা আপনার ডিলে ইন্টারেস্ট লেখা, এটা আপনার জন্য প্রযোজ্য হবে না। স্যার যদি স্যার সাবসিকুয়েন্ট একটা ফলো আপ কোশ্চেন করতাম, যদি আপনি অনুমতি দিতেন। যদি স্যার আমি স্যার ডিলে রিটার্ন দিলাম, এখন ডিসিটি সাহেব মানে উনি কিন্তু ফাইলটা ওপেন করেছে, ওনার মতো করে অ্যাসেস করেছে, করে এডিশনাল ট্যাক্স লাইবিলিটি স্যার ক্রিয়েট করেছে, সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স স্যার? না, সেটা অন্য কনসিকুয়েন্স। সেটা হলো আপনার, সে দেখবে যে যে পরিমাণ টাকা ট্যাক্স করছে তার 75% মানে অ্যাডভান্স ট্যাক্স দেয়া আছে কিনা, না থাকলে যতটুকু শর্টফল তার উপরে 10% সিম্পল ইন্টারেস্ট করবে, ওটা হলো সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এইটা পারবে না করতে, ওকে কারণ স্যার, আপনি থ্যাংক ইউ, ডিলে করেননি। থ্যাংক ইউ স্যার। স্যার গত বছরের আইনে তো ছিল এইরকম আর কি, ডিলে করলে ইয়ে করতে হবে, 4% দিতে হবে, যত টাকা ট্যাক্স তত টাকার উপরে দিতে হবে। গতবারের ক্লাস না তো, স্যার এটা তো স্যার একটু ডিস্টার্ব করি আমি। স্যার এই বছর এটা কিন্তু যত টাকা আপনার বাকি থাকবে সেই টাকার উপরে ইন্টারেস্ট নিবে, নট মানে টোটাল টাকার উপরে। আমি তো তাই লিখছি। আমি তো প্রতি বছর ক্লাস নিচ্ছি, এই স্লাইড আমি পুরো চেঞ্জ করে ফেলছি। এটা গতবারের ক্লাস না, এটা এবারের ক্লাস। গতবারের ক্লাস অনেক কঠিন, ওটা 4% ছিল, তারপরে পুরো টাকার উপরে ছিল, অনেক কিছু মানে খামখেয়ালি ছিল। সেই একজন বোধহয় আমাদের বোধহয় একজন ভাই বোধহয় বলতেছিল যে টোটাল টাকার উপরে, বোধহয় টোটাল টাকার উপরে গত বছর ছিল। ওটাই জাস্ট ক্লিয়ার করলাম স্যার। ঠিক স্যার আছে। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার কোম্পানি ক্ষেত্রে 15 জানুয়ারি পরে যদি কোনো কারণে এক্সটেন্ড করে 2 মাস এক্সটেন্ড করে 15 মার্চ, তো 2 মাস এক্সটেন্ডেও কেউ রিটার্ন দাখিল করতে পারলো না, সেক্ষেত্রে তার কি ওই 2 মাসের জন্য কি 2% দিতে হবে, নাকি পরবর্তী মাস থেকে যতদিন কাউন্ট হবে এক্সটেন্ডের পরে? পরবর্তী মাস থেকে, ওই 2 মাস বাদ দিয়ে। স্যার আমি তো রিটার্ন ইন টাইমে দাখিল না করার কারণে তো স্যার ডিলে ইন্টারেস্ট দিচ্ছি।
এরপরেও স্যার একটা জরিমানার এখতিয়ার স্যার ডিসিটির হাতে দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, কারেক্ট। স্যার মানে এটা হচ্ছে মানে স্যার আমি তো একবার জরিমানা দিচ্ছি ডিলে না ইন্টারেস্টের, না, এটা আবার জরিমানা। স্যার এই যে ডিসিটি। না, এটা জরিমানা না, এটা জরিমানা না। যাই হোক, আসতেছি, ওইটা পরের স্লাইডে আছে। না স্যার, আচ্ছা ওই থ্যাংক ইউ স্যার। যদি অ্যাপ্লিকেশন করে ডিসিসি বরাবর কোম্পানি যে আমার এই কারণে দেরি হচ্ছে রিটার্ন দাখিল করতে, সেক্ষেত্রে কি ডিসিসি ইন্টারেস্টটা ইম্পোজ করবে? যে আমি কি ডিসিটির কাছে আবেদন করে 2 মাস বা 4 মাস বা 6 মাস এরকম টাইম নিতে পারবো কিনা? যদি পারি, তাইলে আমাকে কি ওই পর্যন্ত ডিলে ইন্টারেস্ট আমি থেকে মওকুফ পাবো কিনা? অ্যাপ্লিকেশন করার কোনো বিধানই নাই। ফর ইওর ইনফরমেশন, আপনি ডিসিটির কাছে কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না। কান্নাকাটি করার কোনো বিধান নাই। কান্নাকাটি যা করার ঘরে করবেন, ঠিক আছে? স্যার এখানে এই যে নট এক্সিডিং 24 মান্থস, এখানে 24 মাস বলে দেওয়ার কারণটা যদি একটু বলতেন স্যার। তো কারণ জানি না আপনার কি হবে। আপনি 24 মাস, আইনে বলছে 24 মাস, কথা শেষ এখানে। মানে আপনি যদি রিটার্ন দিতে 2.5 বছর বিলম্ব করেন, তা আপনার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট দিলেই হবে সর্বোচ্চ, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এই স্লাইডে আর কোনো কোশ্চেন নেই। এখন আসেন অ্যামেন্ডেড রিটার্ন এবং রিভাইজ রিটার্ন। প্রথমটা দেখেন, কোনো ব্যক্তি মানে যদি দেখে, যে কোনো করদাতা, ব্যক্তি না, যে কোনো করদাতা আপনার সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করার পরে যদি দেখে যে আনইনটেনশনালি তার ট্যাক্স কম্পুটেশনে ভুল হয়ে গেছে এবং এই ভুলের ফলে সে ট্যাক্স কম দিছে, তাহলে সে 180 দিনের মধ্যে সে তার এই মিস্টেকটা সংশোধন করতে পারবে এবং যত টাকা কম দিছিল ওই টাকা ট্যাক্স দিবে। আর কি ভুল করছিল সেটা একটা রিটার্ন স্টেটমেন্টে ডিসিটিকে দেখাবে, সাবমিট করবে, আর রিটার্নটার উপরে লিখে দেবে অ্যামেন্ডেড রিটার্ন অ্যাজ পার সেকশন 180, 180 ধারার সংশোধিত রিটার্ন। তাহলে 180 ধারা বললেই ডিসিটি বুঝে যাবে যে সে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল করছিল এবং সেটা, আর এখন তো সেলফ অ্যাসেসমেন্ট ছাড়া কোনো রিটার্নই নাই, তো সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করছে এবং সেখানে সে ভুলে ট্যাক্স কম দিছে। এটা আমি ধরতে পারিনি, আমি মানে ডিসিটি, কিন্তু করদাতা নিজের চোখেই নিজের ভুল ধরা পড়ছে এবং সেটা যদি 180 দিনের মধ্যে ধরা পড়ে তাহলে সেই রিটার্নটাকে কারেকশন করতে পারবে, আর যে টাকা কম দিছে শুধু ওই টাকা দিলেই চলবে। এটা গেল প্রথমটা শেষ। আমি 3টা জিনিস এখানে পড়াবো, প্রথমটা শেষ। এখন আসেন দ্বিতীয়টা, যে ভুল যদি ডিসিটির চোখে ধরা পড়ে 1 বছরের মধ্যে যে করদাতা ভুলে ট্যাক্স কম দিছে, তাহলে ডিসিটি তাকে চিঠি ইস্যু করতে পারবে। চিঠি ইস্যু করে তাকে বলতে পারবে যে আপনি ট্যাক্স, আপনার রিটার্ন সাবমিট করছেন যেটা সেটা ইনকারেক্ট, আপনি রিবেট বেশি দাবি করছেন বা ট্যাক্স ক্যালকুলেশনে ভুল করছেন, এই ভুল করছেন, এতে করে আপনার এত টাকা হয়তো ট্যাক্স হেরফের হয়েছে, সুতরাং এইটা আপনাকে বাকি টাকাটা দিতে অনুরোধ করা যাচ্ছে এবং সেই অনুযায়ী আপনি চাইলে রিটার্নটাকে আপনি সংশোধন করতে পারেন। তো ওটা তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বারের ক্ষেত্রে পার্থক্য কি? একটা হলো নিজে থেকে ধরা দিলে, আর 2 নাম্বারটা হলো ডিসিটি ধরলে। 1 নাম্বারটা হলো 180 দিন আর 2 নাম্বারটা ডিসিটি ধরলে তার জন্য 1 বছর। এবং দুইটারই একটা কমন উদ্দেশ্য, যে ভুলে ট্যাক্স কম দিছে সেটা পুনরুদ্ধারের উপায়। এটা হলো 1 এবং 2, দুটার মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটি দুইটাই আছে। আর 3 নাম্বারটা হলো রিভাইজ রিটার্ন, আর প্রথম দুইটা কিন্তু অ্যামেন্ডেড রিটার্ন, যদিও ইংলিশ দুইটা আলাদা কিন্তু বাংলা সেম, বাংলা সংশোধিত রিটার্ন। আচ্ছা, 3 নাম্বারটা হলো রিভাইজ রিটার্ন। রিভাইজ রিটার্ন যে কোনো সময় সাবমিট করা যাবে, ফার্স্ট হিয়ারিং এর আগে অথবা টাইম বার্ডের 6 মাস আগে। এবং রিভাইজ রিটার্ন শুধুমাত্র ট্যাক্স ক্যালকুলেশনে ভুল হয়েছে তা না, আমার যে কোনো জায়গার ভুল আমি সংশোধন করতে পারবো। আমি রিটার্ন সাবমিট করছি, আমি রিটার্ন সংশোধন করার অধিকারও আমি রাখি সেটা। তবে আমি কি যে কোনো সময় পট করে এসে একটা রিটার্ন দিলেই হবে, রিভাইজ রিটার্ন দিলেই হবে না। বলছে যে ডিসিটি ফার্স্ট হিয়ারিং যে নোটিশটা করছে তার আগে আপনার ভুলটা ধরা পড়তে হবে, অথবা ডিসিটির যে টাইম বার্ড, একটা অ্যাসেসমেন্ট কবে বার্ড বাই লিমিটেশন হবে, ডিসিটি কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তার একটা টাইম লিমিট দেওয়া থাকে, তো তার 6 মাস আগে দিতে হবে, 6 মাসের মধ্যে দিলে ওটা নেওয়া হবে, এই আর কি। এখন আপনি এই স্লাইডে যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন, বলেন, ফ্লোর ওপেন। স্যার এখানে ফার্স্ট হিয়ারিং বলতে কি স্যার, এটা আপনার অডিটে পড়ার পরে ফার্স্ট হিয়ারিং বুঝিয়েছে স্যার? এরকমই অনেকটা, সেরকমই। অডিটে পড়ার পরে তো স্যার আগের আইন অনুযায়ী মনে হয় স্যার রিভাইজ রিটার্ন দেওয়ার কোনো নিয়ম নাই মনে হয় স্যার এবারেরটা। না, এখন এখানে হলো ফার্স্ট হিয়ারিং, আপনার যেভাবেই হোক, আপনার অডিটে পড়ুক আর যাই পড়ুক, এখন অডিটে পড়লে তো আপনাকে চিঠি দেবে যে এই কারণে অডিট হয়েছে, সেই অডিটের পন্থা তো অনেক লম্বা, ওইটা এনকোয়ারি হবে, অমুক হবে, তমুক হবে, ইত্যাদি আর কি। তো এখন ফার্স্ট হিয়ারিং এর যে নোটিশ হবে আপনার, তার আগে আপনি দিতে পারেন, কিন্তু মুশকিল হয়েছে ফার্স্ট হিয়ারিং এর যে ডেট, সেই ডেটের আগে দিতে হবে। জি স্যার, জি স্যার, ডেটের আগে দিতে হবে। এখানে কি স্যার চিঠি ইস্যু করার পরে ফার্স্ট হিয়ারিং ডেটের আগের মাঝামাঝি সময়ে দেওয়া যাবে স্যার? ওই তো ফার্স্ট হিয়ারিং এর ডেট কালকে, আগামীকাল 4 অক্টোবর, আপনি আজকে দিতে পারেন ফার্স্ট হিয়ারিং এর ডেটের আগে। আজকে আমি স্যার রিভাইজ রিটার্ন দিয়ে ওটা। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার ডিসিটি টাইম বারটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সময়টা? আছে, আমাদের আইনে আছে, যেমন আপনার 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের টাইম বার্ড হবে এই আগামী ডিসেম্বরে, মানে অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে। আবার একটা সেলফ অ্যাসেসমেন্ট যদি অডিটে পড়ে, ওটা টাইম বার্ড হবে উইদিন 2 ইয়ার্স। এরকম আপনার দিনক্ষণ বলা আছে যে কোনটা কখন বার্ড হবে,
মানে কোন অ্যাসেসমেন্ট ডিসিটি কে কত তারিখের মধ্যে করতেই হবে, আর যদি ওই তারিখের মধ্যে করতে না পারে তাহলে বার্ড বাই টাইম লিমিটেশন হয়ে যাবে, ডিসিটি আর করতে পারবে না। আর 180 সেকশনে স্যার হ্যাঁ গতবারে সম্ভবত স্যার 5% ইন্টারেস্টের একটা ইয়ে ছিল, এটা কি স্যার বাদ হয়ে গেছে? হ্যাঁ বাদ হয়ে গেছে, উঠে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই স্লাইডে আর কোনো কোশ্চেন নাই, ফাইন। এখন আসেন পেনাল্টি। এখন হলো রিটার্ন দাখিল না করলে তার জন্য পেনাল্টি হতে পারে, পেনাল্টি হবেই এমন কোনো কথা আইনে নাই। বলা আছে ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি, মে মিন্স মে নট। ডিসিটি জরিমানা করিতে পারে, এর মানে হচ্ছে জরিমানা নাও করিতে পারে, এটা তার ইচ্ছা, এটা তার ডিসক্রিশন। এখন 266 ধারায় যেটা বলছে যদি ডিসিটি জরিমানা করবে এটা মনস্থ করে, তাহলে কিন্তু এসএসসি কে একটা চিঠি দিতে হয় যে হে সম্মানিত করদাতা, আপনার নথি পরীক্ষা করিয়ে দেখা যায় যে আপনি সময় মতো রিটার্ন দাখিল করেননি, তো সময় মতো রিটার্ন দাখিল না করার কারণে আপনাকে কেন জরিমানা করা হবে না 266 ধারায়, এটার জন্য আপনাকে এই পত্র দেয়া হলো। তো যদি জবাব সন্তোষজনক হয় তাহলে ডিসিটি জরিমানা নাও করতে পারে, আর যদি সন্তোষজনক না হয় বা সে কোনো পত্রের জবাবই দিল না, সেক্ষেত্রে ডিসিটি যদি জরিমানা করে তাহলে যে জরিমানা কত টাকা জরিমানা করবে সেটা ফিক্সড। সেটা বলা আছে যে গতবারে যা তার ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটি বেশি, প্লাস যতদিন বিলম্ব করছে রিটার্ন দাখিল করতে প্রতিদিনের জন্য 50 টাকা। ঠিক আছে, এটা গেল হিসাব। আর ডান পাশে একটা কথা বলা আছে, এটা একটু ভালো করে দেখেন। একজন নূতন ব্যক্তি করদাতা, সে জানেই না যে রিটার্ন কি জিনিস, রিটার্ন কবে দাখিল করতে হয়, সে মানে দেখা গেল যে একটা রিটার্ন সে টাইমলি সাবমিট করতে পারেনি। এখন সে যদি সাবমিট করে যে একেবারে নূতন, আগে কোনোদিন রিটার্ন দাখিল করেনি এবং সে ব্যক্তি, তাহলে ডিসিটি এমন ব্যক্তিকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, নট মোর দ্যান 5000। ও যতই বাম পাশের হিসাব নিকাশ করুক তাতে কোনো কাজ হবে না। 5000 টাকার বেশি করতে পারবে না, 5000 টাকার কম করতে পারবে, বাট নট মোর দ্যান 5000। আরেকটা কথা নিচে বলা আছে, কোনো ব্যক্তি কর্তাতা ধরেন মাঝখানে সে অনেক বছর যাবত রিটার্ন দেয় কিন্তু মাঝখানে 1 বছর ভুলে রিটার্ন দিতে পারেনি, তো ওই বছরের রিটার্ন সে এখন দিতে চাচ্ছে, তার কি জরিমানা হতে পারে? উত্তর হলো ইয়েস, হতে পারে, নাও পারে। বাট যদি হয় সেক্ষেত্রে বলা আছে যে গতবার যা ট্যাক্স হয়েছিল তার 50% অথবা 1000 এর মধ্যে যেটা বেশি তার বেশি হবে। স্যার ইন বোথ কেসেস তো ডিসিটি স্যার একটা ফর্মাল লেটার দ্বারা ইন্ডিভিজুয়াল এসএসসি কে তো নোটিফাই করবে, তাই না স্যার? তা তো বটেই, মানে এসএসসি কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো জরিমানাই করা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলেন। স্যার প্রথম বছর রিটার্ন দেওয়ার পর মধ্যে 2 বছর মানে ব্যক্তি শ্রেণী করদাতা 2 বছর রিটার্ন দেন নাই, এই 2টা রিটার্ন না দিয়ে সে চতুর্থ বছরে আবারও সে রিটার্ন দিল, যার কোনো ধরনের ট্যাক্স বার্ডেন ছিল না, মানে সরি ট্যাক্স লায়াবিলিটি ছিল না, তো সেই ক্ষেত্রে তার ইয়া কি হবে? কি হবে বলেন, কোশ্চেনটা কি? জরিমানাটা কি এরকমই হবে কিনা আপনি যেটা বলেন? জরিমানা মাঝখানে যে 2 বছর দেয়নি এর জন্য? জি জি স্যার। হ্যাঁ, এর জন্য ডিসিটি মানে জরিমানা করতে পারে, ধরা পড়লে করবে, ধরা না পড়লে কত পাইলি তো কত ভাবে চাপা পড়ে যায়। ঠিক আছে স্যার, সেই ক্ষেত্রে রিটার্ন দেওয়ার সময় কি স্যার এই জরিমানা এসএসসি দিয়ে দিলে ভালো হয়? শোনেন, এটা জরিমানা নিজে থেকে দিতে নাই, এটা ফাঁসির দড়িতে নিজে নিজে ঝুলতে নাই, এটা ঝুলাইতে হয়। স্যার এটা তখন তো আর একটা জিনিস ঝুলে না, তখন তো আরো অনেক জিনিস ঝুলাই দেয় না না, স্যার। পেনাল্টির সেকশনটা তো আমি বলি নাই যে আপনাকে সো মোটো পেনাল্টি সহ রিটার্ন দিতে হবে, এটা তো করাচ্ছি না। আপনি পেনাল্টি দিবেন না, পেনাল্টি করলে দিবেন। আপনি নিজে নিজে না আমি টাইমলি রিটার্ন দিতে, আপনি টাইমলি রিটার্ন দিতে না পারলে আপনি ডিলে ইন্টারেস্ট সহ দিবেন, আপনি পেনাল্টি কেন দিবেন? কে বলছে আপনাকে পেনাল্টি সহ রিটার্ন দিতে? এটা কি পড়ানো হচ্ছে? না, আপনাকে পড়ানোর শুরুতেই বলছি যে পেনাল্টি ইজ নট, মানে এটা ডিসক্রিশনারি, এটা কম্পালসারি না জি যে স্যার, পেনাল্টি আপনাকে দিতে হবে। নো, নট দ্যাট। এখানে স্যার মেল কয়েকদিন ডিসিটি আগে মেল স্যার ইম্পোজ। পর অঞ্চল 15 স্যার 308 নম্বর জোনের স্যার স্টেনো স্যার বলেছিল স্যার যে যে পেনাল্টি সহকারে ডিলে ইন্টারেস্ট প্লাস পেনাল্টি দুটো সহকারে দেওয়ার জন্য। কোন পেশকার কি বলছে ওইটা বড় কথা না, আমরা যা পড়াচ্ছি এটা বড় কথা। থ্যাংক ইউ স্যার। মানে স্যার ওরা স্যার জিনিসটা একটু স্যার করে ফেললো আর কি, এই জন্য স্যার আমি স্যার একটু কনফার্ম হয়ে নিলাম স্যার। না না, ডিসিটি থেকে ফর্মাল লেটার পেতে হবে আমাকে। তা তো বটেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে 3টা প্রেজেন্টেশন শেষ করলাম। এটা হলো টিন ডিজ রেজিস্ট্রেশন, অর্থাৎ যদি কারোর টিন কোনো কাজে না লাগে তখন টিন দিয়ে কি করবে সে। তো মানে এখন ইনকাম ট্যাক্সে গতবার একটা আইন করছে, সেটা হলো যে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি মারা গেছে, কোনো ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, ওই দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাইতেছে, অথবা মারা গেছে কবর, অথবা কোম্পানি উইন্ডিং আপ হয়ে গেছে, অথবা বিদেশি কোম্পানি বাংলাদেশের ব্রাঞ্চ বন্ধ করে দিছে, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে ডিসিটিকে চিঠি দিতে পারে তার যারা এখানে রিপ্রেজেন্টেটিভ যে এই আর কি যে আমুকে মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট অথবা উইন্ডিং আপের কাগজ ইত্যাদি ইত্যাদি, সুতরাং তার টিনটা বন্ধ করা হোক, মানে টিন যেন সিস্টেমে যেন না থাকে। এই যাই হোক, এটা আগে ছিল না, যে নতুন এই জিনিসটা করছে গত বছর, এটা ভালো কাজ করছে। অনেকে স্যার মারা গেছে তার এই টিন দিয়ে কি হবে। স্যার পার্টনারশিপ
কোম্পানির ক্ষেত্রে যদি পার্টনারশিপ ডিডটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন তো ওনারা তো ইয়ে করতে পারবে, টিন ডিডে রেজিস্ট্রেশন করতে পারবে না স্যার? হ্যাঁ, পারার কথা, কারণ একটা পার্টনারশিপ ফার্মের একটা আলাদা টিন নাম্বার হয় আর পার্টনারের একটা আলাদা টিন হয়। তো ওই জি স্যার। পার্টনারশিপটা যদি ডিজলভ হয়ে যায়, উইন্ডিং আপ হয়ে যায়, তাহলে সেই উইন্ডিং আপের বা ডিজলভের কাগজ টাগজ সব সহ অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনার অ্যাপ্লাই করার কাজ আপনি করবেন, বাট মানা না মানার হাত তো ডিসিটি। না, কোনো করদাতা যদি মারা যায় তার তো টিন, তার নামে যদি কোনো অ্যাসেট থাকে বা তার যদি ইনকাম রানিং থাকে, সেক্ষেত্রে কি তার টিন ক্লোজ করা যাবে? না, বিষয়টা হলো একজন লোক মারা গেলে তারপরে তার আর কোনো ইনকাম থাকতে পারে না। যত ইনকাম দেখা যায় ওগুলো হবে সব তার লিগ্যাল হেয়ার যারা তাদের ইনহেরিটেড হয়ে যাবে তাহলে অটোমেটিক। যদি ডিস্ট্রিবিউশন না হয় তার তখন না, কি হবে? ডিস্ট্রিবিউশন হতেই হবে, মানে মুসলিম ল অনুযায়ী বাপ মারা গেলে ছেলে মেয়ে কি কি অংশ পাবে এগুলো অ্যাসার্টাইন, এটা হয়তো এটা বলা স্যার আছে। 2-3 বছর দেরি হয় না, ওই বছর তো হলো না বা হয়তো দেরি হয়, তখন শোনেন, ওই মৃত ব্যক্তির কবরে যাওয়ার পরে তার নামে আপনি আর রিটার্ন দিতে পারবেন না। যত কথা আমাকে বলেন, আমি বুঝতে পারি আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারি যে একজন লোক মারা গেছে কিন্তু তার সব আয় ঠিকই চলতেছে, তার ব্যাংকে ইন্টারেস্ট হইতেছে, তার হ্যাং হইতেছে, ত্যাং হইতেছে, বাড়ি ভাড়া পাইতেছে, অমুক পাইতেছে, তমুক। আপনি যতভাবে আমাকে পেঁচান কোনো কথায় কাজ হবে না। আমরা আমাদের সাথে আপনাদের সাথে একটা ক্লাস আছে আমার, মৃত ব্যক্তির কর নির্ধারণ। ওইখানে আপনি দেখবেন যে একটা লোক মারা যাওয়ার পরে আর তার অ্যাসেসমেন্ট হতে পারে না, ওইটাই লাস্ট অ্যাসেসমেন্ট। কবরেও গেছে, অ্যাসেসমেন্টও শেষ। এরপরে যা সহায় সম্পদ এটা ভাগ হবে মুসলিম ল অনুযায়ী, ইনকাম ভাগ হবে আপনার সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী, সেইভাবে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমাদের শেষ, ক্লাস শেষ, এখন যত করছেন করতে স্যার পারেন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন স্টুডেন্ট, হ্যাঁ, সে হচ্ছে বাংলাদেশ ছেড়ে বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে, সে বাংলাদেশে ব্যাক করবে। নর্মালি আমরা তো জানি যে সে বাংলাদেশ থেকে একেবারে চলে গেলে তার অ্যাসেসমেন্ট কমপ্লিট করে তারপর চলে যাওয়ার জন্য, কিন্তু সে বাংলাদেশে পড়াশোনা শেষে ব্যাক করবে। সে একবার রিটার্ন দিয়েছে, এখন এখন যেহেতু 3বার রিটার্ন দেওয়ার পরে আমার ডি রেজিস্ট্রেশনের জন্য বলা আছে বা হচ্ছে সুযোগ আছে, কিন্তু এই ক্ষেত্রে তার কনসিকুয়েন্সটা কি হবে স্যার? না, সে তো একবার রিটার্ন দিল, পরের বছর সে বিদেশে চলে গেল, বিদেশে বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দিতে পারবে। তার যদি কোনো ইনকাম না থাকে নীল রিটার্ন দিবে, অসুবিধা কি? সে অনলাইনে রিটার্ন দিবে, সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখিনি। এখন স্যার এটা এরকম কি কোনো সুযোগ আছে যে উনি বিদেশে যাওয়ার সময় উনি একটা নোটিফিকেশন দিয়ে গেল ট্যাক্স না অফিসে? না না না, ওটা আছে একমাত্র সরকারি চাকরিজীবীদের। সরকারি চাকরিজীবীরা যারা উচ্চ শিক্ষা বা প্রেষণে যারা বিদেশে যায়, তখন ডিসিটি কে একটা জানায় যাইতে পারে যে আমি কিন্তু যাইতেছি 5 বছরের জন্য শিক্ষা সফরে, শিক্ষা ছুটিতে, ফিরে এসে আমি 5-6টা রিটার্ন একসাথে দেবো। ওটা জায়েজ, অন্যদের বেলায় জায়েজ হবে না। কোন ব্যক্তি যদি উনি টিন থাকে কিন্তু উনি হচ্ছে ওনার ইনকাম হচ্ছে কি হচ্ছে না ওইটার বিষয় একটু উনি কি বলে কয়েক বছর দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর উনি হচ্ছে রিটার্ন জমা দেয় না, এক্ষেত্রে ওনার কি করণীয় বা এনবিআর এক্ষেত্রে কি করবে? এটা হলো চোর পুলিশ খেলা, মানে সে তো এতদিন পর্যন্ত দেয় নাই, তো এখন যদি ধরতে পারে, এনবিআর যদি তাকে ধরতে পারে, নোটিশ করতে পারে, তাকে দিতে হবে। এখন এটা চোর এক্ষেত্রে কি পুলিশ উনি খেলা চলতেছে আর কি। হ্যাঁ, উনি কি স্যার টিন ক্যান্সেল করতে পারে? এরকম কোনো ইয়ে আছে? ওই তো আপনাকে টিন ক্যান্সেল কি কি কারণে হতে পারে সেগুলো তো দিছি আপনাকে। সুতরাং এখন টিন কেন নিছিল, কেন আবার সে বাতিল করতে চায়, তাই না? থ্যাংক ইউ তবে স্যার। অত সোজা না, অত সোজা না। টিন নেওয়া স্যার সোজা 5 মিনিটে, কিন্তু এইটা আপনি একখান চিঠি দিলেন আর ডিসিটি গদগদ হয়ে আপনার টিন ক্যান্সেল করে দিল, অত সোজা না। ধরেন স্যার একজনের একটা মৎস্য কোম্পানি আছে স্যার, মৎস্য চাষ একটা কোম্পানি স্যার, পুকুর আছে। তো স্যার সে টোটালি ক্যাশে স্যার ট্রানজাকশন স্যার, প্রায় এক এক চালানে প্রায় 50-60 হাজার টাকার মাল যায়, এরকম বছরে প্রায় 10-12টা চালান। স্যার সব মিলে আর কি 10-12 লাখ টাকা ইয়ারলি টার্ন ওভার থাকে, কিন্তু স্যার প্রফিট আইসা স্যার তার 1-2 লাখ এরকম থাকে। এখন স্যার তার তো স্যার 10 লাখ টাকা পর্যন্ত স্যার এক্সাম্পটেড, তার কি স্যার মিনিমাম ট্যাক্স কি দেওয়া লাগবে তখন? না, ওই তো না, মিনিমাম ট্যাক্স শোনেন, এখানে প্রশ্নটা হলো কি যে তার সে যেহেতু মানে নর্মাল ট্যাক্স রেটের মধ্যে পড়তেছে না। একটা কথা মনে রাখবেন, আমরা যে স্ল্যাব রেটটা দেখাইছি সে এটা থেকে মুক্ত, এটার মধ্যে পড়তেছে না। এবং এই স্ল্যাবের নিচে বলা আছে মিনিমাম ট্যাক্সের কথা। আপনার যেখানে হ্রাসকৃত কর হার মৎস্য খামারের জন্য প্রথম 10 লক্ষ শূন্য, পরের 10 লক্ষের উপরে 5%, পরের 10 লক্ষের উপরে 10%, বাকিটার উপরে 15%, সেখানে কোনো মিনিমাম ট্যাক্সের কথা বলা নেই। সুতরাং মিনিমাম জি ট্যাক্স স্যার। বিষয়টা মৎস্য খামারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্যার আমাদের তো স্যার দেখলাম স্যার এই আইনে যাই কিছু থাকুক, এই ধারার অধীনে মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে, এটা কি স্যার ওই এছাড়াও স্যার উপেক্ষা করতেছে এরকম নাকি এছাড়াও স্যার? তো আইনের ঊর্ধ্বে স্থান পায়। এছাড়াও মানে ও কি, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, আইনে যাই বলা থাকুক না কেন, এখন এছাড়াও দিয়ে যদি মৎস্য খামারিদের জন্য হ্রাসকৃত কর হার মানে সরকার করে থাকে, এনবিআর করে থাকে, তাহলে ওইটাই অ্যাপ্লাই হবে। স্যার কিন্তু স্যার গত বছর তো স্যার তার মিনিমাম ট্যাক্স এরকম কাটছে, আমি স্যার একটা কোম্পানি এরকম অডিট করছি স্যার, দেখলাম স্যার তার মিনিমাম ট্যাক্স কাটছে 0.6% টার্ন ওভারের উপর।
কাটে না তো কেউ, মিনিমাম দিতে হয়। চার্জ করছে আর কি, জি স্যার। না না, আপনাকে হিসাব তো দুই ভাবেই হবে। আপনার হিসাব তো দুই রকম। একটা হলো যে আপনার টার্নওভারের উপরে 60 পয়সা করে, তাও 60 পয়সা হবে স্যার না, এটা 60 পয়সা হবে না, কারণ এটা হ্রাসকৃত কর হার, তো 60 পয়সা আবার জি ফার্দার স্যার। হ্রাস হবে আর কি। স্যার এই ফার্দার রাশটা কিভাবে হবে স্যার? এটা তো স্ল্যাব রেট 0%, 5%, 10%, 15%। এই ক্যালকুলেশনটা স্যার মানে বুঝতে পারতেছি না বা করতে পারতেছি না। না, এটা আমি পারি। এটা হলো, যদি আপনি আমাকে একটা অঙ্ক দেন তাহলে এটা আমি করে দিতে পারি। ধরেন একটা লোকের স্যার 1 কোটি, ধরেন শোনেন, 1 কোটি টাকা ইনকাম, 1 কোটি টাকা ইনকাম হলে প্রথম 10 লক্ষের উপরে শূন্য, তারপরে এইভাবে করতে করতে ধরেন 1 কোটি টাকার উপরে তার ট্যাক্স আসছে, ধরেন কথার কথা 10 লাখ টাকা, কথার কথা ওই 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 রেশিওতে, ওইভাবে প্রথম 10 লক্ষ শূন্য, তারপরে 10 লক্ষ 5%, তারপরে 10 লক্ষ 15%, এইভাবে করে দেখা গেল যে কথার কথা যে 1 কোটি টাকার উপরে তার ট্যাক্স আসছে 10 লাখ, তার মানে রেট কত পড়ে? 10%। তার মানে এখন ধরেন তার সেল হচ্ছে 100 কোটি টাকা, টার্নওভার হচ্ছে 100 কোটি টাকা। 100 কোটি টাকার উপরে কি 60 পয়সা হবে? হ্যাঁ, 60 পয়সা করে যা আসে ভাগ 27.5 গুণ 10, তাতে বুঝতে যা। পারছি স্যার, মানে ওই এভারেজ রেটে হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা স্যার, এখন দেখা যাচ্ছে প্রফিট হলো না, প্রথম 10 লাখ টাকা পর্যন্ত এক্সেমটেড, তাহলে স্যার মানে আমার 10 লাখ টাকা পর্যন্ত প্রফিটই হলো না, সেই ক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আপনি টার্নওভার ট্যাক্সে পড়ে যাবেন। ওই দুইটা 0.6%। 0.6%ই বা কেন হবে? এখানে তো ওই যদি আমি ওটাকে আবার হ্রাস করি, তাহলে 27.5 দিয়ে ভাগ করে 0 দিয়ে গুণ করতে হবে, তো তাহলে তো স্যার জিরো হয়ে যাবে নাকি? 0 হয়ে যাবে। 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে তো 0 হয়ে যাবে। জি স্যার। এই হিসেবে আসে না। এটা ন্যাচারাল জাস্টিস যে যার ট্যাক্স নাই তার মিনিমাম ট্যাক্সও নাই, ওকে এটা স্যার। বাস্তব। স্যার হুম। আরেকটা বিষয় হলো, এই রিডিউস রেটেড ট্যাক্স রেটের ক্ষেত্রে, মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে যে ফ্র্যাকশনটা হিসেবে আমরা করি, ক্যালকুলেশন করি, এটার রেফারেন্সটা স্যার আমার একটু না, জানা এটা দরকার। আছে, এটা পরিপত্রে আপনি পাবেন। এটা ওই যে বিভিন্ন সময় যে এনবিআর থেকে পরিপত্র বের হয়, ওখানে অঙ্ক করে দেওয়া থাকে, ওর ভিতরে খুঁজলে পাবেন। এবং আমি আমি স্যার যেটা বলছি খুঁজছিলাম আর কি, পাই নাই, তো এই কারণে স্যার আপনাকে জিজ্ঞেস করলাম। না, তাহলে আমাকে ওরকম খুঁজতে হবে আর কি। হুম। ওই রিডিউস রেটটা বোধহয় 163 তে আছে বোধহয় স্যার। 2015 সালের 259 নাম্বার এসআরও। 2015 সালের 259 নাম্বার এসআরও, থ্যাংক ইউ সো মাচ, দেখে নিলাম। ওখানে কিন্তু কি 2000 স্যার এখানে একটা কথা আছে, 2015 সালের যদি এসআরও হয় তখন তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল, না না, এখন তো ওটা সেটা রিপিল হয়ে গেছে না? না না, রিপিল হয়নি, এটা ভুল। এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আপনার যত এসআরও হয়েছে সবগুলা ভ্যালিড, যদি এনবিআর এটা বাতিল না করে থাকে। মানে কোম্পানি, কোন একটা কোম্পানি সে হচ্ছে লসে আছে, তো মিনিমাম ট্যাক্সের ডেফিনেশন যেটা বলা আছে যে যদি কোনো কোম্পানি লসে থাকে তাহলে তার যে গ্রস রিসিট মানে গ্রস সেলস এর 0.6% অথবা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা হচ্ছে র মেটেরিয়াল ইম্পোর্ট করার সময় পোর্টে দিয়ে দিয়ে আসে, অথবা তার ক্যালকুলেটেড প্রফিটের উপরে ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা আসে, এই তিনটার মধ্যে যেটি বেশি সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স। এই সিচুয়েশনে দেখা যাচ্ছে একটা কোম্পানি যে লস করতেছে, তার এআইটি পোর্টে অনেক মানে র মেটেরিয়াল ইম্পোর্ট করার কারণে অনেক টাকা এআইটি আসতেছে, এবং এই র মেটেরিয়াল সেটা সে এই কারেন্ট ইয়ারে সব কনজিউমও করছে না, বেশ কিছু ইনভেন্টরি থেকে যাচ্ছে। এখন এটা কি একটা মানে ইনজাস্টিস হচ্ছে না যে কোম্পানির এআইটি অ্যাজ এ মিনিমাম ট্যাক্স হিসেবে তাকে আসলে ম্যাক্সিমাম ট্যাক্স দিতে হচ্ছে? এই ব্যাপারটা আমার কাছে ইনজাস্টিস মনে হচ্ছে। আপনার ভিউ কি স্যার? ভিউ টু কোনো কথা না, কথা হলো যা আইন করছে এটা আপনাকে ফলো করতে হবে। এখন এখন এই যে মিনিমাম ট্যাক্সের যে কনসেপ্ট, যেটা এটাই তো একটা মানে ইনজাস্টিস যে আপনার ইনকাম ট্যাক্স, আমরা যে আজকে প্রথম ক্লাস আজকে ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন পড়ানো হয়েছে, ইনকাম ট্যাক্স মানে ট্যাক্স অন ইনকাম। আমার ইনকাম তো নয়, আমার ইনকাম, আমার তো লোকসান, তাহলে আমার ট্যাক্স হবে না, জি তাই না? তো জি সুতরাং এখন গভর্নমেন্টেরও রেভিনিউ দরকার, আপনারও যুক্তি আছে, গভর্নমেন্টেরও যুক্তি আছে। আপনার যুক্তি হলো যে আমার তো লস, আমি কেন ট্যাক্স দেবো, লোকসানের উপরে আবার কেন ট্যাক্স দেবো? আবার জি গভর্নমেন্টের কথা হলো যে সব কোম্পানি এরকম লোকসানই দেখায়, তো এখন সেক্ষেত্রে তাহলে কি গভর্নমেন্ট চলবে কিভাবে? সুতরাং একটা উপায় তো বের করতে হবে। জি সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে যদি ইনভেন্টরিতে যে র মেটেরিয়ালটা থাকে সেটার উপরে ক্যালকুলেট করে যে যতটুকু এআইটি পোর্টে দেওয়া হয়েছিল সেটা ডিডাক্ট করে যদি দেয়, তাহলেও আপনার ট্যাক্সের বার্ডেনটা কোম্পানির উপর একটু কোম্পানি, কম পড়ে। হ্যাঁ, এরকম গত আপনি এটা দেখেন তো, গতবার এরকম একটা কি জানি করছে, গতবারের পরিপত্রটা দেখেন,
মানে আপনার এই জিনিসটা ওইরকম মানে রেজ করা আছে, যদি না স্যার, ঠিক আছে ঠিক আছে, এটা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে ওইভাবে, পারবে। হ্যাঁ, পারবে এটা পারবে পারবে। গতবারের আইনে বলা আছে। না না, এটা যেটা আমি দেখেছি এনে আমার কাছে একটু ডিসক্রিপে মানে আমি যেটা আমার কাছে আমার অবজারভেশন হচ্ছে এনে দুই ধরনের একটা ইয়ে আছে কোম্পানি, যেমন যারা শুধু ট্রেডিং বিজনেস করে, লাইক ইম্পোর্ট করে ফিনিশড প্রোডাক্ট আবার সেল করে, তাদের ক্ষেত্রে ইনভেন্টরি যেগুলো থেকে থাকে ক্লোজিং ইনভেন্টরি, সেটার উপরে যে এআইটি পোর্শন সেটা ডিডাক্ট করে, শুধুমাত্র এই বছরে যে যত প্রোডাক্ট সেল করেছে সেটার উপরে এআইটিটাই দিতে পারবে অ্যাজ পার ল। কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি র মেটেরিয়াল যারা ইম্পোর্ট করে তারা এই ফেসিলিটিটা পাচ্ছে না, তারা টোটাল ইনভেন্টরির উপরেই ট্যাক্স দিতে হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে ইনজাস্টিস মনে হয়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের যত কোশ্চেন আবার সামনের ক্লাসে হবে, আগামী দিন দেখেন। তবে একটু শুনে রাখেন, সেটা হলো নেক্সট ক্লাসে আমাদের যেটা হবে, আমরা ডাইরেক্ট হেডস অফ ইনকামে চলে যাব। আমাদের 7টা হেডস অফ ইনকাম, আর শুরুই হবে ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে।